ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। দেখ, আমাদের সেমিস্টার 2 এর যে রিভিশন ক্লাস চলছে, যে সিরিজ চলছে, তার আজকে 4 নম্বর ক্লাস, দ্যাট ইজ কাইনেটিক থিওরি। থার্মোডিনামিক্সের সাথে কিন্তু কাইনেটিক থিওরি খুব ইন্টার রিলেটেড, আর এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এখান থেকেও কিন্তু 5 মার্কসের মতো কোশ্চেন আসবেই। তো ঠিক আছে, যে চ্যাপ্টারগুলো থেকে টোটাল 5 করে আছে সেগুলো কিন্তু আমরা আগে কমপ্লিট করছি, এবং এটা খুব ইজি চ্যাপ্টার, ছোট চ্যাপ্টার। মানে এইটা থেকে ফুল মার্কস কিন্তু কাইনেটিক থিওরি থেকে আনতেই হবে, এরকম একটা তোকে ভাবতে হবে, না হলে কিন্তু হবে না। মানে এটা খুব ইজি চ্যাপ্টার। তো যাই হোক, বেশি কিছু করবো না। তো কেটিজি বা কাইনেটিক থিওরি চ্যাপ্টারে যেটা মেনলি আমরা পড়বো সেটা হচ্ছে গ্যাস মলিকিউলস গুলোর ভেলোসিটি, এবং সেই ভেলোসিটি থাকার জন্য কি কি তৈরি হচ্ছে। মানে এখানে কাইনেটিক থিওরি চ্যাপ্টারটার মধ্যেই আছে, দেখ নামের মধ্যে কাইনেটিক, মানে বেসিক্যালি আমরা এখানে গ্যাস মলিকিউলগুলোর কাইনেটিক এনার্জি নিয়ে চিন্তা ভাবনা করব। ঠিক আছে, ফার্স্ট যে মোশনটা আমাদের পড়তে হবে সেটাকে বলা হচ্ছে ব্রাউনিয়ান মোশন বা ব্রাউনীয় গতি। ব্রাউনীয় গতি কাকে বলে? বলছে মলিকিউলগুলোর মধ্যে তুই যদি ধর একটা কন্টেনারের মধ্যে গ্যাস মলিকিউলস গুলো নিস, তাহলে গ্যাস মলিকিউল গুলো কি হবে বল? এরকম ধাক্কা ধাক্কি যে কোনো দিকে খাবে। তাহলে এই যে ধাক্কা ধাক্কি গুলো খাচ্ছে, এরকম জিগ জ্যাগ ওয়েতে যাচ্ছে, একটার সাথে একটা ধাক্কা খেয়ে এরকম জিগ জ্যাগ ওয়েতে যাচ্ছে। এই যে জিগ জ্যাগ ওয়েতে যাচ্ছে, একে বলা হচ্ছে কি মোশন? না ব্রাউনিয়ান মোশন। ব্রাউনিয়ান মোশন কাদের ওপর ডিপেন্ড করে? না টেম্পারেচারের ওপর ডিপেন্ড করে। টেম্পারেচার বাড়লে ব্রাউনিয়ান মোশন ইনক্রিজ করবে। ভিসকোসিটি, ভিসকোসিটি মানে কি ছিল বল? ভিসকোসিটি মানে ছিল লিকুইড বা গ্যাসের ইন্টারনাল ফ্রিকশন, আভ্যন্তরীণ বাধা। তাহলে বাধা যদি অবশ্যই বাড়ে, তাহলে ব্রাউনিয়ান মোশন কি হবে বল? ডিক্রিজ করবে। ঠিক আছে, আর লাস্টেরটা খুব ইম্পর্টেন্ট, যে ব্রাউনিয়ান মোশন কন্টেনারের মোশনের ওপর নির্ভর করে না। মানে আজকে যদি অনেকেরই মনে হতে পারে এই কন্টেনারটাকে বেশি ঝাঁকিয়ে দিলাম, তাহলে তো গ্যাসের মলিকিউলগুলো আরো বেশি কাঁপাকাঁপি শুরু করলো, তাহলে হয়তো ব্রাউনিয়ান মোশনের ভিগোরাস হয়ে গেল, আরো বেশি জিনিসটা র্যান্ডম হয়ে গেল। উত্তরটা হবে না। কেন? ব্রাউনিয়ান মোশন কোনোভাবেই বাইরের কন্টেনারটাকে তুই কিভাবে কাঁপাচ্ছিস বা কি মোশনে আনছিস তার উপর কোনোভাবে কিন্তু নির্ভর করছে না। ঠিক আছে, মাথায় রাখবি এটা। তাহলে গ্যাস মলিকিউল কিরকম মোশন করে? ব্রাউনিয়ান মোশন। এরপর আমাদের খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক স্কুলে আসতেই পারে, কাইনেটিক থিওরির পস্টুলেটস গুলো কি কি। যেরকম অর্ডারে লেখা আছে কাইনেটিক থিওরির পস্টুলেটস কিন্তু সেরকম অর্ডারেই লিখতে হবে। সেরকম অর্ডার লিখতে হবে মানে, তোর মনে হলো, তোর যেটা মনে পড়লো 4 নম্বরটা আগে লিখে দিলি হবে না। ফার্স্টেরটা কি বলছে একটা, আচ্ছা প্রথম কথা মনে রাখতে হবে কাইনেটিক থিওরি শুধুমাত্র কিন্তু আইডিয়াল গ্যাসের ক্ষেত্রেই প্রযোজ্য। ঠিক আছে, তো কাইনেটিক থিওরি পস্টুলেটস কি বলছে, যে প্রথম স্টেটমেন্টটা কি বলছে, যে গ্যাস মলিকিউলস বা কোনো একটা আইডিয়াল গ্যাস ইনফাইনাইট সংখ্যক মলিকিউল নিয়ে তৈরি, যার শেপ গুলো স্ফেরিক্যাল, যার মাস গুলো কিন্তু জেনারেলি নেগলিজেবল মাস। সেকেন্ড স্টেটমেন্টটা কি বলছে, গ্যাস মলিকিউল গুলোর ইচ অফ দ্য ভলিউম, মানে তাদের নিজস্ব আয়তনগুলো পুরো কন্টেনারের আয়তন অপেক্ষা অনেকটা কম হয়। ঠিক আছে, তারপরেরটা বলছে গ্যাস মলিকিউল গুলো যে কোনো দিকে যে কোনো ভেলোসিটি নিয়ে, যে কোনো ভেলোসিটি মানে 0 থেকে ইনফিনিটি, যে কোনো ভেলোসিটি নিয়ে যে কোনো দিকে মুভ করতে পারে। 4 নম্বরটা বলছে দুটো মলিকিউল, এটা খুব ইম্পর্টেন্ট, যখন কোলাইড করছে সেই কলিশনটা এটা আসে, কিরকম কলিশন আসছে বল? সেটা একটা ইলাস্টিক কলিশন হচ্ছে। সেটা একটা কি কলিশন হচ্ছে? ইলাস্টিক কলিশন হচ্ছে, যাতে কি হয়? কাইনেটিক এনার্জি এবং মোমেন্টাম এটা কি থাকে? কনজার্ভ করা থাকে। তো কিরকম কলিশন হয়? এরকম আসতে পারে। কলিশন ছাড়া মানে মলিকিউল গুলো যখন ধর একে অপরের থেকে দূরে আছে, তখন দুজনের মধ্যে কোনো রকম অ্যাট্রাকটিভ বা রিপালসিভ, মানে যেগুলো দেখ আমরা আগে পড়েছিলাম, সেম টাইপ মলিকিউলের মধ্যে কি ফোর্স কাজ করে বল? কোহেসিভ ফোর্স। ডিফারেন্ট টাইপ মলিকিউলের মধ্যে কি ফোর্স কাজ করে বল? অ্যাডহেসিভ ফোর্স। তাহলে এই কোহেসিভ বা অ্যাডহেসিভ কোনো রকমের এক্সট্রা কোনো ফোর্স কাজ করে না। বলা হচ্ছে কি, মানে 6 পয়েন্ট এটা খুব আছে, যে মিন ফ্রি পাথ বা ফ্রি পাথ কাকে বলে। তো ফ্রি পাথের কনসেপ্টটা কি? না এই যে তুই, আমি একটু আগেই দেখালাম, যে যখনই ধাক্কা খাচ্ছে, ধর এই একটা মলিকিউল আছে, এই একটা মলিকিউল আছে, এটা গিয়ে ধর এর সাথে ধাক্কা খেলো, তারপর আবার এরকম এদিকে গেল, তারপর আবার এর থেকে এদিকে গেল, এই যে বারবার চারদিকে যাচ্ছে, ধাক্কা খেয়ে বারবার এদিক ওদিক হচ্ছে, এই যে ধাক্কা খেয়ে যাচ্ছে, এটা কিন্তু কিস লাইনে যাচ্ছে বল? একটা স্ট্রেট লাইনে যাচ্ছে। তাহলে দুটো কলিশনের মাঝখানের সময়টা ও একটা স্ট্রেট লাইনে যাচ্ছে, তাই এটাকে কি বলা হচ্ছে? না
ফ্রি পাথ বলা হচ্ছে। কি বলা হচ্ছে না ফ্রি পাথ বলা হচ্ছে। তাহলে এরকম সমস্ত ফ্রি পাথের যে অ্যাভারেজ তাকে কি আমরা বলবো বল মিন ফ্রি পাথ বলবো। বোঝা গেল? পরে আমরা আসছি। এইটুকুনি সময় কিন্তু যখন ধর এর সাথেও ধাক্কা খেলো আবার এখানে গিয়ে ধাক্কা খেলো, এই দুটো ধাক্কার মাঝের সময়টা কিন্তু ও কোনো রকম ভাবে ওর ওপর অন্যরকম ফোর্স কাজ করছে না, ও কিন্তু সরল রেখায় যাচ্ছে। ক্লিয়ার? ওকে, এবার নেক্সট দেখ তাহলে গ্যাসের মলিকিউলগুলো তিন রকমের ভেলোসিটি হতে পারে, কিন্তু আমরা কিন্তু আরএমএস ভেলোসিটি বা রুট মিন স্কয়ার ভেলোসিটিটাই নিয়ে কাজ করি। প্রথম কি অ্যাভারেজ ভেলোসিটি। অ্যাভারেজ ভেলোসিটি মানে ধরে নিলাম এন খানা মলিকিউল আছে, প্রত্যেকজনের ভেলোসিটি c1 c2, জেনারেলি গ্যাস মলিকিউলের ভেলোসিটিকে সি দিয়ে ডিনোট করা হয়। তো ফার্স্ট মলিকিউলের c1, সেকেন্ড মলিকিউলের c2, এরকম করে এন খানা। তাহলে অ্যাভারেজ মাথায় বার সাইন দিয়ে আমরা অ্যাভারেজ বোঝাই। তাহলে এগুলোকে নর্মাল যোগ করে যতগুলো মলিকিউল আছে সেটা দিয়ে ভাগ করলাম। এবার এতে একটু প্রবলেম হচ্ছে। কি প্রবলেম হচ্ছে না, হতেই পারে কোনো একটা মলিকিউল ডান দিকে যাচ্ছে, কোনো একটা মলিকিউল বাঁ দিকে যাচ্ছে, তাহলে একটার জন্য ভেক্টর প্লাস, একটার জন্য মাইনাস। তাহলে যখন তুই অ্যাভারেজ বার করছিস তখন সেটা একটা প্লাস মাইনাস কেটে জিরো হয়ে যেতে পারে। তাহলে এই কোশ্চেনটা খুব আসে যে আইডিয়াল গ্যাসের অ্যাভারেজ ভেলোসিটি কত হতে পারে। আইডিয়াল গ্যাসের অ্যাভারেজ ভেলোসিটি কিন্তু জিরো হতে পারে। এই অ্যাভারেজ ভেলোসিটি জিরো হয় বলেই পরের এই দুটো করা হচ্ছে। পরেরটা কি করা হচ্ছে মিন স্কোয়ার ভেলোসিটি। মিন স্কোয়ার মানে কি, এই প্লাস মাইনাসের প্রবলেমটাকে চেঞ্জ করার জন্য আমরা কি করছি স্কোয়ার করে অ্যাভারেজ করছি। কেন প্লাসের স্কোয়ার করলে প্লাস আর মাইনাসের স্কোয়ার করলেও প্লাস হবে। তাহলে প্রতিটা ভেলোসিটিকে মানে প্রতিটা মলিকিউলের ভেলোসিটিকে স্কোয়ার করে তার অ্যাভারেজ বার করলাম। তাহলে c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার করে বাই n করলাম। কিন্তু এটা যেটা করলাম এটা কিন্তু গ্যাসের ভেলোসিটি বেরোলো না, এটা কি বেরোলো গ্যাসের ভেলোসিটি স্কোয়ার বেরোলো। নামের মধ্যেই আছে দেখ মিন স্কোয়ার, মানে স্কোয়ার করে মিন করেছি মানে অ্যাভারেজ বার করেছি। তাহলে আমি যেটা চাই সেটা হলো রুট মিন স্কোয়ার। রুট মিন স্কোয়ার মানে কি, আগে স্কোয়ার করলাম তারপরে অ্যাভারেজ করলাম তারপর তার রুট করলাম। তার মানে দেখ এই যে স্কোয়ার করে অ্যাভারেজ করে তার রুট বার করলাম। বোঝা গেল? স্কোয়ার করে অ্যাভারেজ করে, তাহলে আগে স্কোয়ার করছি দেখ c1 স্কোয়ার, c2 স্কোয়ার, c3 স্কোয়ার, তারপরে অ্যাভারেজ। অ্যাভারেজ মানে কি সবকটাকে যোগ করে n দিয়ে ভাগ দিয়ে তারপর রুট। তাহলে আরএমএস ভেলোসিটি খুব ইম্পর্টেন্ট, অঙ্কও আসবে এবং থিওরিতেও লাগবে। তাহলে আরএমএস ভেলোসিটির এক্সপ্রেশন কত, c1 স্কোয়ার, c2 স্কোয়ার এরকম চলতে থাকবে বাই n। বারবার মনে রাখতে হবে কিন্তু স্কোয়ার করে অ্যাভারেজ বার করে তার রুট। এই রুটটা সব থেকে বেটার হচ্ছে তুই নাম থেকে মনে রাখ, রুট মিন স্কোয়ার। মানে আগে এদিক থেকে ডান দিক থেকে বাদিকে আগে স্কোয়ার করবি তারপরে মিন করবি তারপর তার রুট বার করবি। ক্লিয়ার? ওকে, এরপর এই চ্যাপ্টারে এই কোশ্চেনটা খুব আসে যে আরএমএস ভেলোসিটিকে কেন অ্যাভারেজ ভেলোসিটির থেকে বেশি প্রেফারেন্স দেওয়া হয়, বা গ্যাসের ভেলোসিটি বলতে আমরা আরএমএস ভেলোসিটিকেই বুঝি কেন। তার কারণ যেটা বললাম যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে কি হতে পারে অ্যাভারেজ ভেলোসিটি জিরো হতে পারে, যেহেতু পার্টিকেল গুলো কি হয় যে কোনো দিকে মুভ করতে পারে। কিন্তু যদি তুই আরএমএস ভেলোসিটি কনসিডার করিস তাহলে সেটা গ্যাসের ভেলোসিটি সম্পর্কে আরো ভালো অ্যাকুরেট প্রেডিকশন করতে পারে। তার জন্য আরএমএস ভেলোসিটি সিগনিফিকেন্সটা অ্যাভারেজ বা মিন ভেলোসিটির তুলনায় কিন্তু অনেকটা বেশি হয়। ওকে, এরপর এই চ্যাপ্টারে সব থেকে ইম্পর্টেন্ট, যারা ক্লাস করেছিস বারবার দেখেছিস, এটা 3 মার্কসের একটা ইম্পর্টেন্ট প্রুফ আসবেই আসবে। এখান থেকে অনেক রকম ঘুরিয়ে মানে এই পুরো চ্যাপ্টার থেকে কিচ্ছু না আসলেও এটা তো আসবেই। এটা এই চ্যাপ্টারে দুটোই জিনিস আসবে, একটা এই প্রুফটা আর একটা হচ্ছে তিনটে, একটা এই প্রুফটা, একটা মিন ফ্রি পাথের প্রুফ, আর একটা হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জি। এই তিনটে যদি তুই ভালো করে করিস তাহলে মোর দ্যান এনাফ। তাহলে প্রথমেই দেখ এই প্রুফটা অনেকটা বড়, যে আমরা একটা আইডিয়াল গ্যাসের প্রেসারের এক্সপ্রেশন বার করতে চলেছি। তাহলে কি করা হচ্ছে দেখ না, একটা 3D বক্স কল্পনা করছি নিজেরা। হলো, এই যে 3D বক্স কল্পনা করলাম এর ভেতরে গ্যাস মলিকিউল গুলো যে কোনো দিকে যেতে পারে। তাহলে যে কোনো একটা মলিকিউলের গ্যাসের ভেলোসিটি হচ্ছে c, তার x কম্পোনেন্ট u, y কম্পোনেন্ট v আর z কম্পোনেন্ট হলো w। তাহলে এই c এর ভ্যালু কত না রুট আন্ডার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। হলো, এবার দেখ আমরা এতগুলো কনসিডার না করে শুধুমাত্র আমরা কি কনসিডার করছি না উই কনসিডার টু ওয়ালস।
হুইচ আর নর্মাল টু এক্স অ্যাক্সিস, মানে এক্স অ্যাক্সিসের ওপর যারা লম্বভাবে আছে তাদেরকে ভাবছি। মানে এক্স অ্যাক্সিস ধর, এক্স অ্যাক্সিস যদি এটা হয়, মানে কোন দুটোকে ভাবছিস? একেবারে সামনের তলটা আর একেবারে পেছনের তলটা। ছবিতে ক্লিয়ার সবার? একেবারে সামনেরটা আর একেবারে পেছনেরটা, সেইটাকে এইভাবে আঁকলি। এই যে এরা, তাহলে একটা পার্টিকেল কি হলো বল? ইউ ভেলোসিটিতে গেল, ধাক্কা খেলো, দিয়ে ইউতে ফিরলো। তাহলে যাওয়ার সময় কত মোমেন্টাম নিয়ে গেল বল? তাহলে ইনিশিয়াল মোমেন্টাম কত লিখলাম? এম ইউ ওয়ান। তাহলে স্মল এম দিয়ে কি বোঝাচ্ছি ভালো করে একটা একটা করে দেখবি। স্মল এম দিয়ে কিন্তু মাস অফ ইচ মলিকিউল বলছি, কেউ কিন্তু গুলিয়ে যাবি না এখানে। এক একটা মলিকিউলের ভর। এরকম কতগুলো মলিকিউল আছে ধরলাম? ক্যাপিটাল এন খানা মলিকিউলস আছে, এরকম আমরা কনসিডার করলাম। তাহলে টোটাল মাস গ্যাসের কত হলো? না, সেটাকে ক্যাপিটাল এম দিয়ে লিখলাম, সেটা হচ্ছে স্মল এম ইন্টু ক্যাপিটাল এম। তাহলে একটার মাস স্মল এম হয়, এন খানার মাস কত হবে বল? এম এন। তাহলে ইনিশিয়াল মোমেন্টাম এটা। ফাইনাল মোমেন্টাম কত হবে বল? মাইনাস এম ইউ ওয়ান। কেন? দেখ, যে ভেলোসিটি নিয়ে গেল সেই ভেলোসিটি ফিরে আসলো। প্রথম কথা হচ্ছে কেন? এটা কি টাইপের কলিশন হলো বল? না, এটা ইলাস্টিক কলিশন হলো। ইলাস্টিক কলিশনে কি হয়? ভেলোসিটির কিন্তু কোনো চেঞ্জ হয় না, তাহলে শুধুমাত্র ডিরেকশন চেঞ্জ হয়। তাহলে রেট অফ, তাহলে চেঞ্জ অফ মোমেন্টাম, চেঞ্জ অফ মোমেন্টাম, টোটাল মোমেন্টামের চেঞ্জ কত হলো বল? এম ইউ ওয়ান মাইনাস অফ মাইনাস এম ইউ ওয়ান। তাহলে কত দাঁড়ালো বল? 2m u1। আর দেখ, মনে মনে ভাবলাম যে এই যে পুরো ঘটনাটা ঘটছে, ধর এই থেকে এই দূরত্ব হচ্ছে l, এই পুরোটার দূরত্ব হচ্ছে l। তাহলে মলিকিউলটা এই এতটা গেল, দিয়ে আবার ফিরলো, এই পুরো মানে l গেল l ফিরলো, মানে এই দেওয়াল থেকে শুরু করেছে, এই দেওয়াল থেকে গিয়ে আবার এই দেওয়ালে ফিরছে। তাহলে টোটাল দূরত্ব কত গেল বল? l, আর প্লাস l কত হলো বল? 2l। আর এই পুরো ঘটনাটা ধরলাম t সময় ঘটেছে। তাহলে লেট ইন টি সেকেন্ড এই মলিকিউলটা কভার করলো 12 ডিস্টেন্স। কোন অ্যাক্সিসে? না, অ্যালং এক্স অ্যাক্সিস। তাহলে এক্স অ্যাক্সিস বরাবর টোটাল 12 ডিস্টেন্স কভার করলো। বুঝতে পারলি? তাহলে সম্পর্ক কি? ডিস্টেন্স মানে কি হবে বল? ভেলোসিটি ইনটু টাইম। ডিস্টেন্স মানে কি হবে বল? ভেলোসিটি ইনটু টাইম। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম মানে কি? পুরোটার পরিবর্তন। দেখ, মানে মোমেন্টামের চেঞ্জ, মোমেন্টামের চেঞ্জ হয়েছিল 2m u1, সময় লেগেছিল t। আর আগেরটা থেকে যদি তুই t এর এক্সপ্রেশন এখান থেকে বসাস, তাহলে t মানে কি বসাতে পারছিস বল? 12/u1। আমরা কিন্তু শুধুমাত্র দেখ একটা পার্টিকেলের জন্য বার করছি, এবং যে পার্টিকেলটারও পুরো মোশনটা ধরছি না, শুধু পার্টিকেলটার এক্স অক্ষের মোশন ভাবছি। কেন এখানে u1 নিয়ে করলাম? কারণ আমরা ধরে নিলাম এক্স অক্ষের ওপর লম্বভাবে যে দুটো দেওয়াল আছে সেটা, তাহলে যখন তারা ধাক্কা খাবে তখন তার মোশনে শুধুমাত্র এক্স অক্ষের ভেলোসিটিটা আসবে। তাহলে এখানে টাইমের জায়গায় দেখ বসিয়ে দিলাম আমরা 12/u1। তাহলে 2 কেটে গেল, তাহলে কত পেলাম? m(u1) স্কোয়ার বাই l। বোঝা গেল? এবার নিউটনসের ল অনুযায়ী দেখ, প্রেসার মানে কি ছিল বল? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, কিন্তু এটা একটা মলিকিউলের জন্য। তাহলে সবকটা মলিকিউলের জন্য কি হবে? সবকটা মলিকিউলের জন্য কি হবে? সরি, নিউটন সেকেন্ড ল কি ছিল? ফোর্স মানেই কি ছিল বল? রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম। ক্লিয়ার কি ক্লিয়ার না? তাহলে রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম, তাহলে প্রতিটার জন্য যদি বার করতে চাই একই রকম ভাবে, তাহলে বল m/l কমন চলে যাবে, এখান থেকে আসবে u1 স্কোয়ার, দ্বিতীয় পার্টিকেলটার জন্য u2 স্কোয়ার, এরকম করে n খানা পার্টিকেলের জন্য un স্কোয়ার হলো। তাহলে প্রেসার মানে কি বল? ফোর্স বাই এরিয়া। তুই কিউব ধরেছিস তো, কিউবের এরিয়া কত হবে বল? বাহুর দৈর্ঘ্যের স্কোয়ার মানে l স্কোয়ার।
তাহলে আগে থেকে একটা এল ছিল, এল স্কোয়ার দিয়ে ভাগ করলি, তাহলে এম বাই এল কিউব হয়ে গেল ইউ1 স্কোয়ার প্লাস ইউ2 স্কোয়ার, এরকম করে 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 ইউএন স্কোয়ার। তাহলে এখানে দেখ এক্স অ্যাক্সিস বরাবর প্রেসার বার করলাম, তাহলে তখন মলিকিউলগুলোর ভেলোসিটির এক্স কম্পোনেন্টটা দায়ী হলো। তাহলে সিমিলারলি তুই ওয়াই আর জেড কম্পোনেন্টটা ভাবতে পারিস। তাহলে যদি সিমিলারলি ভাবিস তুই, সিমিলারলি ওয়াই কম্পোনেন্ট কত আসবে বল, এম বাই এল কিউব ভি1 স্কোয়ার প্লাস ভি2 স্কোয়ার, এরকম করে করে ভিএন স্কোয়ার। একই রকম ভাবে জেড বরাবর প্রেসার কত আসবে, এম বাই এল কিউব ডাব্লু1 স্কোয়ার প্লাস ডাব্লু2 স্কোয়ার প্লাস এরকম করতে করতে ডাব্লুএন স্কোয়ার। তাহলে এটা এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, এটা জেড অ্যাক্সিস, টোটাল এখানে প্রেসার আসলো। তাহলে তুই যদি টোটাল অ্যাভারেজ প্রেসার দেখিস, অ্যাভারেজ প্রেসার কি হবে, এই তিনটেকে যোগ করে 3 দিয়ে ভাগ, তাহলে অ্যাভারেজ প্রেসার 3 দিয়ে ভাগ করলে দেখ কত কমন যাচ্ছে বল, এম বাই এল কিউব কমন যাবে। তাহলে স্মল এম বাই 3 এল কিউব ভেতরে পড়ে থাকলো, একটা ইউ এর সামেশন পড়ে থাকলো, একটা ভি এর সামেশন গুলো পড়ে থাকলো, আর একটা ডাব্লুর সামেশন গুলো পড়ে থাকলো। বোঝা গেল? এখান থেকে দেখ ইউ1 এর সাথে ভি1 এর সাথে ডাব্লু1 কে একসাথে নিলাম। আচ্ছা, এল কিউব মানে ভলিউম লেখা যায়, পুরো কিউবটার আয়তন কত হবে, পুরো যে কন্টেনারটা নিয়েছিস তার আয়তন কত হবে, অবশ্যই এল কিউব। ঠিক আছে, তাহলে কিউবের ভলিউমকে ভি লিখছি। যার সাথে কাকে নিচ্ছি ভালো করে লক্ষ্য কর, ইউ1 স্কোয়ারের সাথে নিলাম ভি1 স্কোয়ার, তার সাথে নিলাম ডাব্লু1 স্কোয়ার। একই রকম ভাবে ইউ2 স্কোয়ারের সাথে নিলাম ভি2 স্কোয়ার প্লাস ডাব্লু2 স্কোয়ার, তার সাথে এরকম ভাবে এন অবধি নিতে পারি। কেন এরকম ভাবে নিলাম, তাহলেই দেখ এটা প্রথম মলিকিউলের টোটাল ভেলোসিটি পেয়ে গেলাম না, ইউ1টা এক্স কম্পোনেন্ট, ভি1টা ওয়াই কম্পোনেন্ট, ডাব্লু1টা জেড কম্পোনেন্ট। সিমিলারলি দেখ এটা সেকেন্ড মলিকিউলের টোটাল ভেলোসিটি পেয়ে গেলাম না। তাহলে এখান থেকে কত আসছে দেখ, এম বাই 3ভি, এখান থেকে আসলো সি1 স্কোয়ার প্লাস সি2 স্কোয়ার প্লাস এরকম ডট ডট সিএন স্কোয়ার। ক্লিয়ার? এবার এটাকে যদি আমি দেখ সিআরএমএস দিয়ে বোঝাতে চাই, তাহলে লাস্ট কি এসছে বল, না এরকম এসছে, সিআরএমএস এর জন্য নিচে এন থাকা দরকার, তাহলে জোর করে নিচে এন দিয়ে ভাগ করলাম, উপরে এন দিয়ে গুণ করলাম, তাহলে কি আসলো, পি বার ইকুয়াল টু এম ইন্টু এন গুণ করলাম, নিচে 3ভি, এখানে এসছে সি1 স্কোয়ার প্লাস সি2 স্কোয়ার প্লাস ডট 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 চললো সিএন স্কোয়ার এন। এটা কিন্তু সিআরএমএস নয়, খেয়াল কর, এটা হলো সিআরএমএস এর স্কোয়ার পুরোটার, সিআরএমএস হলো এটা রুট। ক্লিয়ার? তাহলে এটা একটা ফর্মুলা হতে পারে। আবার ভালো করে লক্ষ্য করে দেখ, স্মল এম মানে কি ছিল, একটা মলিকিউলের মাস, এরকম কতগুলো মলিকিউল নিয়েছিলাম, এন খানা, তাহলে স্মল এম ইন্টু এন কি হবে, টোটাল গ্যাসের মাস, তাহলে মাস বাই ভলিউম কি দেয়, ডেনসিটি, তাহলে এটাও একটা রাখতে পারিস। আবার মাস বাই ভলিউম কি দেয়, ডেনসিটি, তাহলে 1/3 রো সি আর এম এস স্কোয়ার, এটাও আসে। ক্লিয়ার সবার? ওকে, নেক্সট দেখ একটা প্রমাণ করতে দিয়েছে যে তাহলে ওই প্রেসার আর নাম্বার ডেনসিটির মধ্যে রিলেশনটা কি, এখানে মিন ফ্রি পাত্তা হবে না, ঠিক আছে, এস্টাবলিশ রিলেশন বিটুইন প্রেসার এন্ড নাম্বার ডেনসিটি। তাহলে আগে এই প্রুফটা করব, যদি এইটা বলে প্রুফ মানে এস্টাবলিশ করো, তাহলে আগে এই প্রুফটা করবি 1/3 mn সি আর এম এস স্কোয়ার বাই ভি। এবার নাম্বার ডেনসিটি কাকে বলে এটা একটু বুঝতে হবে, যেটা আমার পরেও অঙ্কে কাজে লাগবে। কিন্তু নাম্বার ডেনসিটিকে স্মল এন দিয়ে লেখা হয়, সেটা হচ্ছে ক্যাপিটাল এন বাই ভি, মানে একক আয়তনে কতগুলো মলিকিউল আছে। তাহলে ভালো করে বোঝ, একটা মলিকিউলের ভর স্মল এম, একক আয়তনে কতগুলো মলিকিউল আছে স্মল এন,
টোটাল গ্যাসের ভলিউম ক্যাপিটাল এম, টোটাল কতগুলো মলিকিউল আছে ক্যাপিটাল এন, তাহলে ক্যাপিটাল গুলো দিয়ে টোটাল বোঝাচ্ছি আর একটা একটা বোঝানোর জন্য স্মল বোঝাচ্ছি। তাহলে জোর করে দেখ এখানে এম রেখে এখানে এন বাই ভি করে দিলাম আর এখানে সিআরএমএস এর স্কোয়ার রাখলাম, তাহলে এখান থেকে আসছে দেখ এখানে একটা স্মল এন চলে আসছে, বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখ এটা সম্পর্কটা যে অ্যাভারেজ প্রেসার নাম্বার ডেনসিটির সাথে কিন্তু প্রপোর্শনাল, এভাবেও লিখতে পারিস বা এই সম্পর্কটা এতটা রাখলেও এনাফ। কিন্তু আগে কিন্তু পুরো প্রুফটা করতে হবে, এইটুকুনি করলে কিন্তু 3 মার্কস পাবি না। এই দুটোই প্রুফ আসে, মানে দুটোই আসতে পারে 3 মার্কসের জন্য। পুরোটা যেরকম ভাবে ডিটেলসে লেখা হলো সেরকম কিন্তু ডিটেলসে লিখতে হবে অবশ্যই। নেক্সট দেখ আমরা আসছি যে তাহলে আরএমএস ভেলোসিটির এক্সপ্রেশন কি আসলো, তাহলে আমরা কি পেলাম P ইকুয়াল টু 1/3 রো সি আরএমএস এর স্কোয়ার। তাহলে সি আরএমএস এর ভ্যালু কত পাচ্ছি বল, রুট আন্ডার 3p বাই রো। তাহলে আরএমএস ভেলোসিটির এক্সপ্রেশন এটা দিতে পারি। আবার আমরা জানি পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এন মানে কি ছিল কত মোল, মোল মানে কি গ্যাসের মাস বাই গ্যাসের মলিকিউলার মাস। ইচ্ছা করে ডাব্লুটা নিচে নামিয়ে দিলাম, তাহলে ভি বাই ডাব্লু ইকুয়াল টু আরটি বাই এম। ইচ্ছা করে এটা দিয়ে ভাগ করলাম উল্টো করে ডাব্লু বাই ভি, দেখ এটাই থাকবে তো। তাহলে খেয়াল কর মাস বাই ভলিউম কি বোঝাবে, ঘনত্বকে বোঝাবে, কি বোঝাবে ঘনত্বকে বোঝাবে। তাহলে পি বাই রো এটা কিন্তু তোরা মানে আমরা কিন্তু একটু আগে অন্য চ্যাপ্টারেও কিন্তু এই এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ করেছিলাম সাউন্ডের ভেলোসিটি বার করার সময়। তাহলে দেখ আরএমএস ভেলোসিটির ভ্যালু কত আসলো, রুট আন্ডার 3RT বাই এম। তাহলে দেখতে পাচ্ছিস গ্যাসের আরএমএস মলিকিউল গুলোর আরএমএস ভেলোসিটি টেম্পারেচারের রুটের সাথে প্রপোর্শনাল, মোলার মাসের সাথে ইনভার্সলি প্রপোর্শনাল। মানে অক্সিজেন গ্যাসের মলিকিউলের যা ভেলোসিটি হবে একই উষ্ণতায় রাখা নাইট্রোজেন গ্যাসের কিন্তু ভেলোসিটি সেম হতে পারে না, বোঝা গেল? ওকে নেক্সট, তাহলে এবার বলেছে মিন ভেলোসিটির সাথে টেম্পারেচার, এর প্রুফ দরকার নেই, শুধু জেনে রাখ অ্যাভারেজ ভেলোসিটির এক্সপ্রেশন হয় রুট আন্ডার 8RT বাই পাই এম। শুধু এক্সপ্রেশন গুলো মনে রাখ, একটা এমসিকিউ বা একটা অঙ্ক করতে সাহায্য দেবে। এর প্রুফ যদি পরবর্তীকালে ফিজিক্স নিয়ে এগোস তাহলে অনার্সে পড়তে হয়, ঠিক আছে? নেক্সট আসছে আমরা মোস্ট প্রবাবল ভেলোসিটি কাকে বলে। বলছে ফ্রম ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন গ্রাফ। এবার অনেকেরই মনে হবে ম্যাক্সওয়েল ডিস্ট্রিবিউশন কি গ্রাফ, তাহলে ম্যাক্সওয়েল গ্রাফ বললো আমরা কি ধরছি গ্যাস মলিকিউলার ভেলোসিটিতে যা ইচ্ছা হতে পারে, কিন্তু পরবর্তীকালে ম্যাক্সওয়েল দেখা গেল গ্যাস মলিকিউল গুলোর ভেলোসিটি যা ইচ্ছা হতে পারে না, ম্যাক্সিমাম মলিকিউল একটা ভেলোসিটি নিয়েই যেতে চায়। মানে তার যদি নাম্বার অফ মলিকিউলস ভার্সেস ভেলোসিটি গ্রাফ আঁকা হতো, এই যে এই রকম গ্রাফটা হতো, দেখ ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল একটা ভেলোসিটি নিয়েই যেতে চায়। মানে গ্যাস মলিকিউলের মধ্যে 10টা মলিকিউল আছে, 10টা মলিকিউলের মধ্যে হয়তো 6খানা 2 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে আর বাকি 4খানা আলাদা আলাদা নিয়ে যাচ্ছে। তাহলে ওই যে 2 মিটার পার সেকেন্ড নিয়ে যাচ্ছে ওটা হলো মোস্ট প্রবাবল, যে ম্যাক্সিমাম নাম্বার অফ মলিকিউল যে ভেলোসিটিটা নিয়ে যেতে চাইছে তাকে মোস্ট প্রবাবল বলছে। তো মোস্ট প্রবাবলের ভ্যালু হয় রুট আন্ডার 2RT বাই এম। দেখ আরএমএস এর কাছাকাছি হয়, আরএমএস টা 3RT ছিল, এটা দেখ 2RT। ক্লিয়ার? ওকে নেক্সট দেখ বলছে কাইনেটিক থিওরি অনুযায়ী তাহলে গ্যাসের এনার্জি কত, খুব ইম্পর্টেন্ট জিনিস। তাহলে একটা গ্যাসের এনার্জি বলতে কি কি এনার্জি থাকতে পারে, পোটেনশিয়াল এনার্জি আর কাইনেটিক এনার্জি। কিন্তু আইডিয়াল গ্যাসের মনে রাখবি পোটেনশিয়াল এনার্জি 0 ধরা হয়। এই কোশ্চেনটা আমার পরে শিটে দেওয়াও আছে যে কেন এই কোশ্চেনটা আসেও। দেখ আমরা কি ধরলাম, মলিকিউল গুলো যখন ধাক্কা খাচ্ছে না একে অপরের থেকে দূরে আছে তখন তাদের মধ্যে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল নেই। তাহলে যতক্ষণ কোন রকম সেন্ট্রাল ফোর্স বা এইসব আকর্ষণ বিকর্ষণ বল না থাকে ততদিন কোনোদিনই পোটেনশিয়াল এনার্জি অ্যারাইজ করতে পারে না। কেন? ধর এই দুটো মলিকিউল এরকম ছিল, তাদের মধ্যে আকর্ষণ আছে
কিন্তু এ দূরে যেতে চাইছে, তখন তো এ দূরে যেতে চাইবে না, আকর্ষণ করে ধরে রাখবে, তখনই না এর মধ্যে এনার্জি জমা হবে। ভালো করে দেখ, তোরা এখনো অব্দি পোটেনশিয়াল এনার্জি দুটো পড়েছিস। দেখ তোরা একটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পড়েছিস, একটা স্প্রিং এর মধ্যে পোটেনশিয়াল এনার্জি পড়েছিস। দেখ সব জায়গাতেই কিন্তু একটা ফোর্স আছে, গ্র্যাভিটেশনাল ফোর্স, স্প্রিং ফোর্স, যার বিরুদ্ধে যেতে গিয়ে বডির মধ্যে পোটেনশিয়াল এনার্জি জমা হয়। কিন্তু আজকে যদি মলিকিউলের মধ্যে ফোর্স তুই কনসিডার নাই করিস, বারবার বলছি এটা কিন্তু রিয়েল গ্যাসে না, আইডিয়াল গ্যাসে, তাহলে তার মধ্যে পোটেনশিয়াল এনার্জি ভাবার কোনো ব্যাপারই নেই। তাহলে শুধু কাইনেটিক এনার্জি ভাববো। তাহলে দেখ প্রতিটা মলিকিউলের মাস সেম কিন্তু ভেলোসিটি সেম নয়। তাহলে হাফ এম সি টু স্কোয়ার, হাফ এম সি থ্রি স্কোয়ার, এরকম ভাবে চলতে আছে। এখান থেকে যদি হাফ এম কমন নিয়ে নি তাহলে কত আসবে, সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস ডট 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 বাই জোর করে এন দিয়ে ভাগ করলাম, তাহলে এখানে জোর করে আমাকে এন দিয়ে গুণ করতে হলো, কেন আমি এটাকে সিআরএমএস আনতে চাইছি। তাহলে কাইনেটিক এনার্জি বারবার বলছি ই দিয়ে কিন্তু টোটাল এনার্জি বোঝাচ্ছি, কিন্তু টোটাল এনার্জি মানে এখানে কাইনেটিক এনার্জিকে বোঝাবো, কেন পোটেনশিয়াল এনার্জি হবে না কিছু। ঠিক আছে, তাহলে বল, তাহলে ক্যাপিটাল ই ইকুয়াল টু কত আসলো, হাফ স্মল এম ইন্টু ক্যাপিটাল এন ইন্টু সিআরএমএস তার স্কোয়ার। ঠিক আছে, এবার সিআরএমএস এর জায়গায় যদি এখানে তুই এই যে আগের ভ্যালুটা পেলি √3RT/m এটা বসিয়ে দিস, তাহলে কি আসছে, বা এটা ধর মাসটা রাখলি, এটা টোটাল মাস হয়ে গেল। স্মল এম মানে ছিল একটা মলিকিউল, এরকম এন খানা মলিকিউল আছে, তাহলে এম এনটা কি হলো, টোটাল। আচ্ছা, সিআরএমএস কত পেয়েছি, 3RT/ মলিকিউলার মাস। আচ্ছা, এটা না আপাতত লেভেলে এম প্রাইম দিয়ে দে, তাহলে আমার এই অঙ্কে আমরা এম প্রাইম দিয়ে গ্যাসের মাস বোঝাচ্ছি, বা খুব ভালো হয় এটাকে ডাব্লু দিয়ে দে, আরো বেটার, তাহলে একদম ক্লিয়ার থাকবে যে এটা গ্যাসের মাস বোঝাচ্ছে। এই যে ডাব্লুটা দিয়ে কি বোঝাচ্ছি, এইটা গ্যাসের মাস বোঝাচ্ছি, বোঝা গেল। তাহলে স্কোয়ার করলে রুটটা উঠে গেল, তাহলে 3/2 W/m ইন্টু RT, তাহলে W/m কেই তো মোল বলা হতো, তাহলে কত আসলো 3/2 nRT। তাহলে একটা আইডিয়াল গ্যাসের এনার্জি কত বল, 3/2 nRT। তাহলে এটা n মোল গ্যাসের দাঁড়ালো। তাহলে তোকে যদি 1 মোল গ্যাসের জন্য বলতো, তাহলে 1 মোল গ্যাস মানে n এর জায়গায় 1 বসালি, তাহলে কত আসতো, 3/2 RT শুধু আসতো। এবার নিজেরা আবার ভাব যে 1 মোলে কতগুলো গ্যাস থাকে, মানে মলিকিউলস থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক, কন্টেন্স Na, অ্যাভোগাড্রোর ভ্যালু কত ছিল, 6.022 ইন্টু 10⁻23 খানা মলিকিউল ছিল। তাহলে 1 মোলের এনার্জি যদি পুরোটা এটা হয়, 1 মোলের এনার্জি যদি পুরোটা এটা হয়, মানে এতগুলো মলিকিউলের, তাহলে একটার কত হবে, অত দিয়ে ভাগ। তাহলে এটাকে ই বার দিয়ে লিখছি আমরা, কি এনার্জি পার মলিকিউল, পার মানে একটার জন্য। তাহলে একটা দেখ ভালো করে খেয়াল করবি, যখন পুরো গ্যাসটা বোঝাচ্ছি মাথায় বার দিচ্ছিলাম না, যখন একটার বোঝাচ্ছি বার দিলাম। অনেকে এটাকে অ্যাভারেজ এনার্জিও বলে, অনেকে এটাকে অ্যাভারেজ এনার্জিও বলে। তাহলে 3/2 R/Na ইন্টু টি, তাহলে R/Na কে কি বলা হয়, বোলজম্যান কনস্ট্যান্ট বলা হয়। এই কে কে কি বলি আমরা বল, বোলজম্যান কনস্ট্যান্ট। তাহলে তোরা একটা জিনিস মনে রাখবি, 1 মোলের 3/2 RT, একটার 3/2 KT, একটার খেয়াল রাখবি, এই কথাটাই যাবি না, এই কথাটা লেখার জন্য লিখবি, কিন্তু মাথায় নিজেদের বাংলায় মনে রাখ, একটার জন্য 3/2 KT। তাহলে যদি কোশ্চেনে অঙ্কে একটা চায় তাহলে 3/2 KT, কিন্তু যদি 1 মোল চায় 3/2 RT, যদি n মোল চায় 3/2 nRT। মোল হয়ে গেলে আর হয়ে যাবে, আর একটার জন্য 8টা কে হয়ে যাবে, পরিষ্কার একদম হিসাব। ওকে, নেক্সট আমরা দেখ চলে যাচ্ছি, বলছে কাইনেটিক থিওরি থেকে টেম্পারেচারের ইন্টারপ্রিটেশন করো। তাহলে এই পুরো প্রুফটা আগে করতে হবে তোদেরকে। তাহলে দেখতে পেলি একটা মলিকিউলের এনার্জির প্রুফটা কত পেলি, এত। তাহলে আমরা দেখতে পাচ্ছি অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল কার সাথে প্রপোর্শনাল বল, টেম্পারেচারের উপর প্রপোর্শনাল। তাহলে এখান থেকে এই কথাটা খুব আসে যে টেম্পারেচার, এটা লিখতেই হবে লাস্টে,
টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন temperature is the manifestation of average energy per molecule of a gas বা বাংলায় লিখলে যে অণুগুলির গড় গতিশক্তির সূচিপত্র মানে টিটা কত হবে তার উপর ডিপেন্ড করবে কিন্তু ওই টেম্পারেচারে গ্যাস মলিকিউলটার এনার্জি। ঠিক আছে, এবার দেখ এটাই এখানে খুব ভালো করে লেখা আছে এবং এখান থেকে একটা কোশ্চেন খুব আসে, এই যে অ্যাবসোলুট জিরো টেম্পারেচার বা পরম শূন্য উষ্ণতা আমরা কি করে এখান থেকে দেখ প্রুফ করতে পারি। তাহলে যদি টি আমরা কি পেলাম লাস্ট অব্দি বল, এই যে ই বার ইকুয়াল টু কত পেলাম 3/2 কেটি। আজকে যদি টি 0 কেলভিন হয়, 0 কেলভিন মানে কত -273°C, তাহলে টি এর জায়গায় যদি 0 বসাস ইটাও 0 হয়ে যাচ্ছে। ই 0 হয়ে যাচ্ছে মানে কি, যে মলিকিউল গুলো আর মুভ করছে না। কেন না, আমরা এখানে এনার্জি বলতে তো শুধুমাত্র কাইনেটিক এনার্জি বুঝিয়েছি, তাহলে সেই কাইনেটিক এনার্জি 0 হয়ে যাওয়া মানে কি, যে মলিকিউল গুলো আর মুভ করছে না। তাহলে মলিকিউল গুলো যদি আর মুভ না করে তাহলে আমি তার ভলিউম কি ধরতে পারি বল, 0 ধরতে পারি। কেন, মলিকিউল গুলো যদি একটা জায়গায় থিতিয়ে পড়ে যায় তাহলে তার কোনো আয়তন নেই। মলিকিউল গুলো চারদিকে নড়াচড়া করছিল বলে তো তার ভলিউম আমি কনসিডার করছিলাম, তাকে আমি বুঝতে পারছিলাম, এরকম একটা ম্যাটার। তো এই কোশ্চেনটাও আসে, খেয়াল রাখবি কাইনেটিক থিওরি থেকে টেম্পারেচার জানতে চেয়েছে না কাইনেটিক থিওরি থেকে অ্যাবসোলুট টেম্পারেচার জানতে চেয়েছে, দুটো কিন্তু পুরোপুরি আলাদা। অ্যাবসোলুট টেম্পারেচার হলে আলাদা লিখতে হবে, টেম্পারেচার হলে কিন্তু ওপরের লেখাটা লিখতে হবে। ক্লিয়ার, প্রুফটা করে। নেক্সট আসছি, এবার দেখ বিভিন্ন ল আমরা কাইনেটিক থিওরি থেকে ডিরাক্ট করতে পারি। প্রথমে যে লটা এটাই বেশি আসে, বয়েলস ল চার্লস ল অত বেশি আসে না। ঠিক আছে, তো বিভিন্ন ল যেগুলো আসে সেইটা আমরা একটু করে নিচ্ছি। প্রথমেই যে লটা আমরা করব সেটা হলো বয়েলস ল। আচ্ছা দেখ, বয়েলস ল প্রুফ করার আগে একটা জিনিসকে একটু তোরা লক্ষ্য করবি, যে আমরা এনার্জি মানে কত পেয়েছিলাম, এক এন মোলের এনার্জি কত পেয়েছিলাম বল, এন মোলের এনার্জি পেয়েছিলাম 3/2 এনআরটি। আবার এনআরটি মানে পিভি লেখা যায়, তো পিভি ইকুয়াল টু এনআরটি, তাহলে এভাবেও লিখে রাখতে পারিস, আগে মনে রাখ। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম, ই ইকুয়াল টু 3/2 পিভি, আবার ই ইকুয়াল টু এনআরটি মানে ই প্রপোর্শনাল টি, আর ই আবার পিভির ওপর ডিপেন্ডেন্ট, তাহলে পিভি প্রপোর্শনাল টি। তাহলে আজকে যদি টেম্পারেচারটা কনস্ট্যান্ট হয় তাহলে পি প্রপোর্শনাল 1/v, ডান দিকটা যদি কনস্ট্যান্ট হয়, এটাই ছিল বয়েলস ল। আর বাকি ল গুলো না এখান থেকে সেম প্রুফ হবে, বুঝতে পারলি তো। এই যে এই জায়গাটা থেকে শুরু করে এতটা অবধি বারবার রিপিট হবে। বয়েলস এর পর কি ল ছিল বল, চার্লস ল। তাহলে আগে অতটা দেখালি, তাহলে পিভি প্রপোর্শনাল টি আসলো। চার্লস লতে কাকে কনস্ট্যান্ট ধরতে হয় বল, প্রেসার কনস্ট্যান্ট, তখন এটা হয়ে গেল চার্লস ল। তারপরে 3 নম্বর পেলি হচ্ছে কি, প্রেসার ল। তাহলে আগে অতটা প্রুফ করলি তোরা, তাহলে এটা লার্ন অবধি পেলি। প্রেসার লতে কাকে কনস্ট্যান্ট ধরতে হয়, ভলিউমকে কনস্ট্যান্ট ধরতে হয়, তখন পি প্রপোর্শনাল টি পেয়ে গেলি। ঠিক আছে, তো সেম পুরো জিনিসটা একেবারে। ঠিক আছে, ওকে। নেক্সট দেখ, আমরা চলে আসছি, যেটা বললাম আগের গুলো খুব একটা আসে না, যেটা আসে খুব যদি আসে সেটা দেবে অ্যাভোগাড্রো, বা এরপরে একটা করব গ্রাহাম ডিফিউশন। প্রথমে দেখ অ্যাভোগাড্রোটা ভালো করে লক্ষ্য কর। অ্যাভোগাড্রোতে কি করা হচ্ছে, বলছে উই কনসিডার টু কন্টেনার হ্যাভিং টু গ্যাসেস অফ নাম্বার অফ মলিকিউলস কত কত n1 আর n2, কিন্তু বাকি সব সেম। কি কি সেম, আন্ডার সেম প্রেসার, ভলিউম, টেম্পারেচার, পিভিটি, এগুলো সব সেম আছে, শুধু দুটো আলাদা আলাদা কন্টেনার নিয়েছি যাতে মলিকিউল গুলোর নাম্বার আলাদা, একটা n1 খানা মলিকিউল আছে, একটা n2 খানা।
তাহলে প্রথমটার জন্য কি লেখা যায়, পি ইকুয়াল টু 1/3 পি ইকুয়াল টু 1/3 m1 বাই ভি c1 স্কোয়ার, আর একটা লেখা যায় পি ইকুয়াল টু 1/3 m2 বাই ভি c2 স্কোয়ার। হিসাব অনুযায়ী দুটোর মধ্যে প্রেসার সমান, তাহলে দুটোকে ইকুয়াল লেখা যায়, এটাকে P1 এটাকে P2 লিখলি। তাহলে P1 আর P2 যদি সমান করিস তাহলে দেখ এখান থেকে আসছে কত, m1 c1 স্কোয়ার ইকুয়াল টু m2 c2 স্কোয়ার। c1 c2 কিন্তু c1 হচ্ছে আরএমএস ভেলোসিটি অফ ফার্স্ট গ্যাস, প্রথম গ্যাসটা, আর C2 হচ্ছে আরএমএস ভেলোসিটি অফ সেকেন্ড গ্যাস মলিকিউল, মানে পুরোটা। এখানে কিন্তু C1 C2 একটা মলিকিউল সেকেন্ড মলিকিউল বোঝাচ্ছে না, ফার্স্ট গ্যাস সেকেন্ড গ্যাস। এই ক্যাপিটাল M1 টাকে ভাঙছি, সেটা কি হবে, স্মল m ইনটু স্মল m1 ইনটু n1, এটা কত হবে স্মল m2 ইনটু n2, ইচ্ছা করে হাফ দিয়ে গুণ করলাম, তাহলে n1 ইনটু হাফ m1 c1 স্কোয়ার, এখানে n2 ইনটু হাফ m2 c2 স্কোয়ার। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখ, এই হাফ m1 c1 স্কোয়ার কি বোঝাচ্ছে সাইডে, হাফ m1 c1 স্কোয়ার কিন্তু অ্যাভারেজ এনার্জি পার মলিকিউল অফ ফার্স্ট গ্যাস, প্রথম গ্যাসের বোঝাচ্ছে, হ্যাঁ কি না? কেন, আমরা যেহেতু আইডিয়াল গ্যাস কনসিডার করছি, তার ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জি হয় না, শুধু কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কত হয়, হাফ mv স্কোয়ার। তাহলে হাফ m c1 স্কোয়ার, এরকম ভাবে প্রতিটাতেই হাফ m কমন চলে আসলে c1 স্কোয়ার প্লাস ওই ঘরে পুরো আরএমএস ভেলোসিটি আসছে, এটা প্রথম গ্যাসটা। একই রকম ভাবে হাফ m2 c2 স্কোয়ার কি দিচ্ছে বলে, সেম জিনিস দিচ্ছে কোন গ্যাসে, সেকেন্ড গ্যাসে। যারা কিনা এই দুটোই কিনা কার উপর ডিপেন্ড করছে বল, টেম্পারেচারের উপর ডিপেন্ড করছে। এবার যেহেতু টেম্পারেচারটা দু ক্ষেত্রেই সেম, তাহলে এই দুটো সেম হবে। মানে একটু আগেই পড়লি, টেম্পারেচার ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য এনার্জি অফ গ্যাস মলিকিউলস, অ্যাভারেজ এনার্জি অফ গ্যাস মলিকিউলস, আরো ভালো করে বললে। তাহলে এই দুটো সমান হলে কেটে গেল, তাহলে n1 ইকুয়াল টু কি পেলাম বল, n2। এটাই অ্যাভোগাড্রো স্টেটমেন্ট ছিল, কি সম আয়তন সকল গ্যাসে সমান সংখ্যক অণু বর্তমান। প্রথম গ্যাসেও যতগুলো অণু আছে, দ্বিতীয় গ্যাসেও ততগুলোই অণু আছে। ভালো করে কিন্তু এই জায়গাগুলো খেয়াল করবি, ক্যাপিটাল M1 থেকে কি করে স্মল m1 ইনটু ক্যাপিটাল n1 লিখলাম, সেইগুলো কিন্তু একটু খেয়াল রাখার প্রয়োজনীয়তা রয়েছে। ওকে, এরপর হচ্ছে ডাল্টন প্রেসার। ডাল্টন পার্শিয়াল প্রেসারের ফর্মুলা কি বলছে, যে ধর অনেকগুলো গ্যাসকে তুই একসাথে একটা কন্টেনারে যদি মিশিয়ে নিস, প্রতিটা গ্যাসের ইন্ডিভিজুয়াল প্রেসার বার করবি। তাহলে প্রথম গ্যাসের কত হবে 1/3 ρ1 c1 স্কয়ার, দ্বিতীয় গ্যাসের হবে 1/3 ρ2 c2 স্কয়ার, এই করে n খানা গ্যাসের কি হবে 1/3 ρn cn স্কয়ার। তাহলে পুরো মিক্সচারটার প্রেসারটা সিম্পল এদের কি হবে বল, স্কেলার যোগ, মানে পর 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 যোগ করে দিবি, মানে প্রতিটার ইন্ডিভিজুয়াল পার্শিয়াল প্রেসার বা আংশিক চাপের যোগফলের সাথে সমান। ঠিক আছে, এটা যদি বলে ডাল্টন প্রেসার প্রমাণ করতে, তাহলে এই পুরো কথাটা লিখতে হবে। কিন্তু মনে রাখবি, ডাল্টন প্রেসার তখনই অ্যাপ্লাই হবে যদি যে গ্যাসগুলোকে তুই মেশাচ্ছিস তারা কোনোভাবে কেমিক্যালি নিজেদের মধ্যে রিঅ্যাকশন না করে। ওকে, নেক্সট দেখ আসছি যেটা গ্রাহাম ল অফ ডিফিউশন, ব্যাপনের হার নির্ণয়। তাহলে আমরা কি পেয়েছিলাম, যে কোনো গ্যাসের আরএমএস ভেলোসিটি √3p/ρ, 3RT/m এর আগে এটা পেয়েছিলাম। তাহলে আরএমএস ভেলোসিটি কি পাচ্ছি বল, ডেনসিটির বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক, হ্যাঁ কি না? এবার রেট অফ ডিফিউশন যাকে আমরা আর বলতে পারি, সেটা আরএমএস ভেলোসিটির সাথে প্রপোর্শনাল। অবভিয়াসলি যে গ্যাসের ভেলোসিটি বেশি যাবে সে তো তাড়াতাড়ি ব্যাপন হবে, সে তাড়াতাড়ি ছিদ্র দিয়ে বেরোবে বা সে তাড়াতাড়ি বেরিয়ে আসতে চাইবে। তাহলে সেখান থেকে ভাবতে পারছি, দেখ সে ঘনত্বের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক। তাহলে যার বেশি ঘনত্ব সে কিন্তু আস্তে আস্তে বেরোবে। কেন, যার বেশি ঘনত্ব তার রেট অফ ডিফিউশন কম, যার কম ঘনত্বে জিনিসটা কিন্তু গোলাবে,
কারণ আমাদের একটা ছোটবেলা থেকে কি মনে আছে, ব্যাপন মানে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বে যাওয়া। এই জিনিসটা ভালো করে ভাব, বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যাওয়াটাই ব্যাপন ঠিকই, কিন্তু বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে যখন যেমন যাচ্ছে অ্যাট দ্য সেম টাইম এটা একটা উভমুখী বিক্রিয়া, কম ঘনত্ব থেকেও বেশি ঘনত্বের দিকে যাচ্ছে, তাহলে সেই যে রেট অফ ডিফিউশনটা এইটা হবে। বোঝা গেল? ওকে, এরপর দেখ আমাদের আসছে যে টপিকটা, সেটা হচ্ছে যে একটু ছোট করে নিচ্ছে, একটা মিনিট একটু ওয়েট করবি, যে আইডিয়াল গ্যাসের কি কি লিমিটেশন আছে, এটা তোরা আগেও পড়েছিস, ঠিক আছে? কি কি লিমিটেশন আমরা আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে দেখতে পাই। দেখ, ওকে, প্রথম যে কেন রিয়েল গ্যাস আইডিয়াল গ্যাসের মতো বিহেভ করে না। তাহলে আইডিয়াল গ্যাসে আমরা কি করি, আইডিয়াল গ্যাসে আমরা গ্যাস মলিকিউল গুলোর ভলিউমকে কি ধরি, নেগলিজেবল ধরি, বাট অ্যাকচুয়ালি তো নেগলিজেবল ধরা যায় না। তাহলে আমি যদি রিয়েল গ্যাসের ক্ষেত্রে গ্যাস মলিকিউল গুলোর ভেলোসিটিকে নেগলিজেবল না কনসিডার করি, তাহলে ধর আজকে ভি হলো কন্টেনারের আয়তন, তাহলে গ্যাস মলিকিউল গুলোর চলাফেরা করার জন্য কি পুরো আয়তনটা পাবে? অবভিয়াসলি না, কন্টেনারের আয়তন থেকে কিছুটা বাদ যাবে, ওই যে কিছুটা বাদ গেল এই বি কেই বলা হচ্ছে ভলিউম কারেকশন, যার ভ্যালু কত হয় না n0 ইন্টু 4/3 পাই আর কিউব, n0 ইন্টু 4/3, n0 হচ্ছে কতগুলো ভলিউম আছে তার উপর, কতগুলো মলিকিউল আছে তার উপর, ঠিক আছে? তাহলে ভলিউম কি হবে, একটু কম হবে। একই রকম ভাবে প্রেসারটা ভাব, আইডিয়াল গ্যাসে আমরা কি ভাবলাম, যে একটা মলিকিউল যখন, আগে ভাব গ্যাসের প্রেসার কেন তৈরি হয়, মলিকিউল গিয়ে দেওয়ালে ধাক্কা মারে বলে, কিন্তু আমরা আইডিয়াল গ্যাসে কি ধরছি, মলিকিউল মলিকিউল কোনো অ্যাট্রাকশন নেই। তাহলে রিয়েল গ্যাসে তো এরকম ব্যাপার না, রিয়েল গ্যাসে অবশ্যই দেখ মলিকিউল মলিকিউলের মধ্যে কিন্তু একরকম কোহেসিভ অ্যাট্রাকশন আছে, হ্যাঁ, মলিকিউল মলিকিউলের মধ্যে একরকম কিন্তু কোহেসিভ মানে অ্যাট্রাকশন আছে, তাই যখনই একটা মলিকিউল দেওয়ালে, পাত্রের দেওয়ালে গিয়ে ধাক্কা মারবে তখন অন্য মলিকিউল গুলো কিন্তু টেনে ধরবে। তাহলে যতটা জোরে ধাক্কা মারার কথা ততটা জোরে কিন্তু ধাক্কা মারবে না, তার থেকে কম জোরে ধাক্কা মারবে। তাহলে তুই যেটা মেজার করলি, ধর মেজার করে পেলি পি, সেটা কিন্তু তার আসল প্রেসার নয়। কেন না, আমি যদি আইডিয়াল গ্যাস ভাবতাম তার জন্যই আকর্ষণটা নেই, তাহলে যেটা মেজার করলাম সেটাই গ্যাসের প্রেসার। কিন্তু যদি আমি রিয়েল গ্যাস ভাবি, যেটা মেজার করে পেলাম আসল প্রেসার তার থেকে বেশি, মানে গ্যাস মলিকিউল গুলো তার থেকে বেশি প্রেসার দিচ্ছে, কিন্তু আমার অতটা মেজারে আসছে না। তাহলে ভালো করে খেয়াল কর, গ্যাস এটা উল্টে যায়, লোকে ভাবে উল্টো, মাইনাস হওয়া উচিত ছিল, তো মলিকিউল গুলো টানছে, তাহলে সবাই ভাবে তাহলে তো প্রেসার কম হওয়া উচিত, হ্যাঁ প্রেসার কম হওয়া উচিত, কিন্তু তুই কিন্তু কম প্রেসারটা মাপছিস, তুই যেটা মেজার করে পেচ্ছিস সেটা কম ভ্যালুটা, তাহলে আসল ভ্যালুটা কত, একটু বেশি, সেটা কত, এই যে পি প্লাস এ বাই ভি স্কয়ার, এই এ বাই ভি স্কয়ারকে বলা হচ্ছে প্রেসার কারেকশন। বোঝা গেল? এটাকে বলা হচ্ছে প্রেসার কারেকশন। তাহলে টোটাল পুরোটা কত পেলাম, তাহলে এখান থেকে যদি আমি বসাই, দেখ এন মোল গ্যাসের জন্য, বা এটাকে আমরা বলে থাকি, সবাই জানিস রিয়েল গ্যাস ইকুয়েশন, সেটা কত আসবে, এখান থেকে যদি আমরা করি তাহলে আসবে পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার ইন্টু ভি মাইনাস এন বি ইকুয়াল টু এনআরটি। এটা হচ্ছে এন মোল রিয়েল গ্যাস ইকুয়েশন, এন মোল রিয়েল গ্যাসের ইকুয়েশন। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ভলিউমটা কমবে, প্রেসারটা বাড়বে। ক্লিয়ার কি ক্লিয়ার না? ওকে, নেক্সট আমরা দেখ মুভ করছি, এই যে পোটেনশিয়াল এনার্জি কেন জিরো ধরা হয় আইডিয়াল গ্যাসে, আগেই বলা হয়েছে, স্ক্রিন স্টপ করে একটু লেখাটা দেখে নিবি তাহলেই হবে, ঠিক আছে? এরপর আমরা চলে আসছি দেখ ডিগ্রি অফ ফ্রিডম, খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু ডিগ্রি অফ ফ্রিডম। ডিগ্রি অফ ফ্রিডম জিনিসটা কি, ডিগ্রি অফ ফ্রিডম কিন্তু আমরা পড়ছি এই চ্যাপ্টারে ঠিকই, বাট ডিগ্রি অফ ফ্রিডম সব চ্যাপ্টারেই আছে। ডিগ্রি অফ ফ্রিডম মানে কোনো একটা বস্তু স্বাধীনভাবে চলাচল করছে, মানে নিরপেক্ষভাবে, কারোর উপর ডিপেন্ডেন্ট না, ইন্ডিপেন্ডেন্টলি চলাফেরা করলে যতগুলো প্যারামিটার দরকার ওকে বোঝানোর জন্য। এটা পরিষ্কার বলি তোকে, এই পেনটা এদিকে নিয়ে গেলাম শুধু এক্স অ্যাক্সিসে, তাহলে এর মোশনটা বোঝানোর জন্য কটা দরকার বল, একটা। কিন্তু যদি এরকম ঘোরাতে 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 নিয়ে যায় তাহলে কটা দরকার, দুটো, একটা রৈখিক এই যে লিনিয়ার, আর ঘূর্ণনটা একটা, ঘূর্ণন একটা
প্যারামিটার। যদি এরকম হয় তাহলে দেখ এরকম বিভিন্ন আমাদের পড়তে হবে। বোঝা গেল কথাটা? তাহলে ডিগ্রি অফ ফ্রিডম কাকে বলে সেটা একটু দেখে রাখবি, আর এক্সাম্পলটা দেখে রাখবি। এই নিচেরটা পড়ার দরকার নেই, ঠিক আছে? যে কতগুলো ইন্ডিপেন্ডেন্ট প্যারামিটার দরকার কোনো একটা পার্টিকেলের পজিশন বোঝানোর জন্য, তাকে ডিগ্রি অফ ফ্রিডম বা স্বাধীনতার মাত্রা বলা হয়। তো এটার একটা শর্টকাট ফর্মুলা কিন্তু রয়েছে, কিন্তু এই শর্টকাট ফর্মুলা ছাড়াও আমি কিন্তু একটা বড় করে ফর্মুলাও দিয়ে এখানে সব কি গ্যাসগুলোর কিন্তু আমি করে রেখেছি। বাট কেউ যদি মনে করে সে শর্টকাটটা দিয়ে করে রাখলে সুবিধা। তার কি, কোনো গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম স্মল এফ দিয়ে ডিনোট করা হয়, তার ভ্যালু কত হয় 3n - m। মনে রাখবি, যেখানে এনটা কি কতগুলো অ্যাটম আছে, মানে মোনোঅ্যাটমিক হলে 1, ডাইঅ্যাটমিক হলে 2, ট্রাইঅ্যাটমিক হলে 3, আর স্মল এম মানে কি বাধা, কনস্ট্রেন্ট, যেটা গ্যাসের ক্ষেত্রে কি হবে কতগুলো রিলেশন আছে বা কতগুলো বন্ড আছে। বন্ড মানে কিন্তু আমি মানে ওই কেমিস্ট্রির বন্ড বলছি না যে ডবল বন্ড মানে দুটো, ডবল বন্ড মানেও একটাই বাধা, ঠিক আছে? তাহলে মোনোঅ্যাটমিক গ্যাস, ডাইঅ্যাটমিক গ্যাস আর ট্রাইঅ্যাটমিক গ্যাস, দেখ ফর্মুলা অনুযায়ীও দেখাবো, আবার কনক্লুশন দিয়েও দেখাবো, এমনি ছবি থেকেও প্রমাণ করা যাবে। দেখ প্রথমে আসছি আমরা মোনোঅ্যাটমিক। মোনোঅ্যাটমিক মানে কি, একটাই মলিকিউল আছে, তাহলে সেই মলিকিউলটা এক্স এ যেতে পারে, সেই মলিকিউলটা ওয়াই তে যেতে পারে, সেই মলিকিউলটা জেড এ যেতে পারে। একটা ক্রিকেট বল ভাব, কিন্তু সেটা যদি এরকম ভাবে রোটেট করে তুই কি তোর পার্থক্য বুঝতে পারবি? মানে বলবি হ্যাঁ তো আমি যত রোটেট করছে দেখতে পাবো না, রোটেট করছে না দেখতে পাবি না। তুই ধর এরকম রোটেট করে থেমে গেল, তুই 0 সেকেন্ডে দেখেছিলিস, আবার কিছুক্ষণ পর দেখলি, কোনো কি চেঞ্জ বুঝতে পারবি? পারবি না, বুঝতে পারলি? রোটেশনের জন্য কোনো চেঞ্জ বুঝতে পারবি না, যদি কোনো দিকে এগিয়ে যায় বুঝতে পারবি। তাহলে কটা ডিগ্রিজ অফ ফ্রিডম? ট্রান্সলেশনাল 3টে, কোনো রোটেশনে নেই, টোটাল 3 + 0 3। এইটা যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এই ফর্মুলায় চলে যায়। আমি সবাইকে বলবো ফর্মুলাটা কত ছিল বল না, 3n - m। তাহলে মোনোঅ্যাটমিক মানে কি, একটা মলিকিউল, মোনোঅ্যাটমিকে কোনো মলিকিউল মলিকিউল বা অ্যাটম অ্যাটম কোনো বন্ড নেই, তাহলে কটা ডিগ্রি অফ ফ্রিডম? 3টে। তার মধ্যে 3টে ট্রান্সলেশন, 3টে রোটেশন, 0খানা রোটেশন, সরি, কিন্তু লাগবে না ওটা যদি বুঝতে অসুবিধা হয়। এরপর আসছি, আচ্ছা আগের দিনও বলেছি আইডিয়াল গ্যাস বলা থাকলেই কিন্তু তোকে থার্মোডাইনামিক্স চ্যাপ্টারেও বলা হয়েছে কি গ্যাস ধরবি বা তাকে কত অ্যাটমিক ধরবি, তাকে কিন্তু মোনোঅ্যাটমিক কনসিডার করবি। বোঝা গেল? এরপর আসছি ডাইঅ্যাটমিক। ডাইঅ্যাটমিকের ছবিটা কিরকম না, এই ধরনের দুটো অ্যাটম এইভাবে লেগে আছে, তাহলে ভাব একটা ওয়াই বরাবর যাচ্ছে, একটা এক্স বরাবর যাচ্ছে, একটা জেড বরাবর যাচ্ছে। তাহলে এই পেনটার কথা ভাব, এই মুখে একটা বল, এই মুখে এভাবেও যেতে পারে, এইভাবেও যেতে পারে, এইভাবেও যেতে পারে। রোটেশন দেখ, এইভাবে রোটেট করলে বুঝতে পারবি তো, দুটো আলাদা আলাদা কালারের বল ভাব, এদিকে লাল এদিকে নীল, তাহলে যখন এরকম রোটেট করলো লালটা এদিকে চলে আসলো, নীলটা ওদিকে। বোঝা গেল? যদি এভাবেও রোটেট করে বুঝতে পারবি, কিন্তু যদি এইভাবে রোটেট করে, দেখ আমি এর দিকে তাকিয়ে করাচ্ছি ক্যামেরার দিকে, এইরকম রোটেট করলে কি বুঝতে পারবি? লাল বলটা লালটা এখানেই তো থেকে যাচ্ছে, আর নীলটা এখানেই থেকে যাচ্ছে, কিছুক্ষণ বাদে বাদে যদি দেখিস বুঝতে কিন্তু তুই পারবি না, তাহলে ওই রোটেশনটা বাদ গেল। তাহলে মনে রাখবি ট্রান্সলেশন ডিগ্রিজ অফ ফ্রিডম সবসময় 3খানাই হবে সবারই, রোটেশনাল 2খানা, তাহলে টোটাল কত হলো? 5টা। কিন্তু এত কঠিন না দিয়ে যদি ফর্মুলা দিয়ে ভাবি, ডাইঅ্যাটমিক মানে দুটো মলিকিউল, অ্যাটম সরি, আর অ্যাটম অ্যাটম একটাই বন্ড, এই যে অ্যাটম অ্যাটম একটা, ডবল বন্ড সিঙ্গেল বন্ড না, কিন্তু এমনি রিলেশন একটাই, তাহলে 6 থেকে 1 বাদ দিলে 5খানা, 5খানার মধ্যে 3টে ট্রান্সলেশন, 2টো রোটেশন। সেখানে ট্রাইঅ্যাটমিকেও সেম, 3টে ট্রান্সলেশন, 3টে রোটেশনাল। ঠিক আছে, ওকে। নেক্সট দেখ আমরা চলে আসছি খুব ইম্পর্টেন্ট, যেটা বললাম যে প্রেসারের পর এটা খুব ইম্পর্টেন্ট, যে ইকুইপার্টিশন অফ এনার্জি। এটা আসবে স্টেটমেন্টটা কি বলছে, at a definite temperature average energy per molecule, খেয়াল করবি পার মলিকিউল মানে একটা মলিকিউলের এনার্জি is equally distributed along all its degrees of freedom, and সেই পার মলিকিউলের এনার্জির ভ্যালু কত? হাফ কেটি। তাহলে কি বোঝাতে চাইছে, কে হচ্ছে বোলজম্যান কনস্ট্যান্ট, কি বোঝাতে চাইছে? বলছে ধর একটা মলিকিউলের এনার্জি 10 জুল, কথার কথা, আর সেই মলিকিউলটার
5টা ডিগ্রি অফ ফ্রিডম আছে, তাহলে 10 জুলটা এই 5টা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর ইকুয়ালি ভেঙে যাবে। মানে 5টার মধ্যে ধর 3টে ট্রান্সলেশন, 2টো রোটেশনাল, মানে আমরা একটা ডাইঅ্যাটমিক গ্যাস মলিকিউল নিয়ে কাজ করছি। তাহলে এরকম না যে ট্রান্সলেশনটায় বেশি দেবে, রোটেশনটায় কম দেবে। ও ট্রান্সলেশন এক্স অ্যাক্সিসেও যতটা এনার্জি প্রোভাইড করবে, ট্রান্সলেশনের ওয়াই অ্যাক্সিসেও ততটা দেবে, ট্রান্সলেশনের জেড অ্যাক্সিসেও ততটা দেবে, রোটেশন অ্যাক্সিস গুলোতেও সেম 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 করে দেবে। বোঝা গেল? তো ভেরি ইম্পর্টেন্ট। এবং কত সেটা 2 জুলে, মানে সেটা ভ্যালুটা কত, হাফ কেটি। কতটা ভ্যালু? হাফ কেটি। তাহলে হাফ কেটি কিন্তু মলিকিউলের টোটাল এনার্জি না, মলিকিউল পার ডিগ্রি অফ ফ্রিডম। বোঝা গেল? মলিকিউল পার ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে আবার বলছি, পরের রেডিং এটাই। তাহলে আমরা কি পেলাম? এনার্জি পার মলিকিউল, মানে একটা মলিকিউলের এনার্জি পার ডিগ্রি অফ ফ্রিডম একটা ইয়ে বরাবর কত? হাফ কেটি। মনে ধরলাম যে যে গ্যাস মলিকিউলটা ভাবছি সেই গ্যাস মলিকিউল কাছে ডিগ্রি অফ ফ্রিডম শর্টে লিখলাম এফ খানা ডিগ্রি অফ ফ্রিডম আছে। তাহলে একটা মলিকিউলের একটা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর হয় হাফ কেটি। তাহলে একটা মলিকিউলের এফ খানা ডিগ্রি অফ ফ্রিডম বরাবর কত হবে? f/2 কেটি। তাহলে একটা মলিকিউলের এনার্জি কত পেলাম? f/2 কেটি। এবার আইডিয়াল গ্যাস মানে কি গ্যাস ধরা হতো বলতো? মোনো অ্যাটমিক গ্যাস না? আইডিয়াল গ্যাস মানে কি গ্যাস ধরা হতো? মোনো অ্যাটমিক গ্যাস না? মোনো অ্যাটমিকের ডিগ্রি অফ ফ্রিডম কটা থাকে? 3টে। তাহলে এই ই বার কত পেয়ে যাচ্ছি বল? 3/2 কেটি পেয়ে যাচ্ছে। মিললো? আগে করেছিলাম কাইনেটিক থিওরি দিয়ে এনার্জি বার করেছিলাম, দেখ সেম এটা দিয়েও তুই আইডিয়াল গ্যাসের এনার্জি বার করে দেখা দেবে, কিন্তু এটা একটা মলিকিউলের। এবার আসছি এনার্জি অফ 1 মোল অফ গ্যাস। তাহলে 1 মোল মানে কি হবে? একটা মলিকিউলের যা হয় তাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করতে হবে। এবার কে মানে কি? R/Na। তাহলে Na কেটে গেল, তাহলে কত আসলো? f/2 RT। এবার তুই যদি মোনো অ্যাটমিকের জন্য ওই আগের বার যখন করলাম না কাইনেটিক থিওরি দিয়ে এনার্জি প্রুফ, সেগুলো সব আইডিয়াল গ্যাস, মানে শুধু মোনো অ্যাটমিক গ্যাসের জন্য। কিন্তু এবার যে ফর্মুলা গুলো বেরোচ্ছে দেখ, মোনো অ্যাটমিকের জন্য করতে পারবি, ডায়াটমিকের জন্য করতে পারবি, ট্রাইঅ্যাটমিকের জন্যও করতে পারবি, সবার জন্য করতে পারবি। ক্লিয়ার? একই রকম ভাবে যদি তুই এনার্জি অফ n মোল গ্যাস নিস, তাহলে একটা n গুণ হয়ে যাবে, তাহলে f/2 nRT। তাহলে দেখ একবারই যদি মোনো অ্যাটমিক ভাবিস বা আইডিয়াল গ্যাস ভাবিস, এফ এর জায়গায় 3, দেখ মিলছে 3/2 nRT, 3/2 RT, 3/2 KT। তাহলে এখান থেকেও তুই কিন্তু আইডিয়াল, তোকে যদি বলে যে আইডিয়াল গ্যাসের এনার্জি বার করো, তুই ইকুইপার্টিশন দিয়েও বার করতে পারিস, এই প্রুফটা আসবে। তাহলে এখান থেকে বলবে ইকুইপার্টিশন থেকে আইডিয়াল গ্যাসের এনার্জি বার করো, আগে তোকে ডাইরেক্ট 3/2 লিখবি না, আগে তোকে f/2 দেখাবি, এবার বলবি যে আইডিয়াল গ্যাস মানে মোনো অ্যাটমিক গ্যাস, তাই এফ এর ভ্যালু 3 বসাচ্ছি, তাই হচ্ছে। ঠিক আছে? ওকে, নেক্সট দেখ সিপি/সিভির রিলেশন এই ডিগ্রিজ অফ ফ্রিডমের সাথে খুব ইম্পর্টেন্ট একটা প্রুফ আছে। দেখ আমরা সবাই জানি যে গামা মানে হয় সিপি/সিভি, আর সিপি মাইনাস সিভি ইকুয়াল টু আর, এটা আমরা থার্মোডাইনামিক্সে পড়ে এসেছি। দেখ আমরা কি শিখলাম? থার্মোডাইনামিক্সে ডিউ ইকুয়াল টু এন সিভি ডিটি ধরেছিলাম। যদি ভলিউম কনস্ট্যান্ট রাখি তাহলে ওয়ার্ক ডান কি হয় বল? 0। আইসোকোরিক প্রসেস। তাহলে ফার্স্ট ল কি ছিল? ডিকিউ ইকুয়াল টু ডিইউ প্লাস ডিডব্লিউ। তাহলে ডিকিউ আর ডিইউটা সেমই হলো, তাহলে ডিকিউ মানেও কত আসলো? এন সিভি ডিটি। তাহলে ডিকিউ বাই ডিটি এটা কত আসলো? এন সিভি। এটা আমার 1 নম্বর ইকুয়েশন, এটা থার্মোডাইনামিক্স থেকে। আর কেটিজি থেকে আমরা কি পেলাম? এনার্জি ইকুয়াল টু 3/2, সরি 3/2 না, এনার্জি ইকুয়াল টু
n মোল গ্যাসের এনার্জি কত পেলাম বল, F/2 nRT। দুদিকে টি এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করলাম, তাহলে কত পড়ে থাকলো, F/2 nR হলো। এবার এই কিউটা মানেও কি বোঝাচ্ছে বল, এনার্জি। এই ইটা মানেও কিন্তু কি বোঝাচ্ছে বল, এনার্জি। থার্মোডিনামিক্সে আমরা হিট এনার্জি বা এটাকে কিউ দিয়ে ডিনোট করি, আর এখানে আমরা টোটাল ইন্টারনাল এনার্জি, বারবার বলছি দেখ এখানেও আমরা, তোরা তোরা বেটার হয় তোদের যদি মনে করিস যে না এইভাবে করবি না, তোরা এইভাবেও করতে পারবি না, এগুলো রাখতেও পারিস, এটা না রেখে এটা রাখলেও কিন্তু তোদের চলবে। এই যে এখান থেকেও তোরা দেখতে পারিস du/dt, তার মানে কত, এনসিভি। এটা থেকেও করতে পারিস, কোনো অসুবিধা নেই। ইউ মানে কি বোঝাতো বল, ইন্টারনাল এনার্জি। ইউ দিয়ে আমরা কি বোঝাতাম, ইন্টারনাল এনার্জি। আর ইন্টারনাল এনার্জি মানে কি, কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জি। কিন্তু আইডিয়াল গ্যাসে তো পোটেনশিয়াল এনার্জি হয় না, আইডিয়াল গ্যাসের জন্য পোটেনশিয়াল এনার্জি কত হয়, 0। তাহলে কাইনেটিক এনার্জিটাই কার সাথে সমান হবে বল, ইন্টারনাল এনার্জির সাথে সমান হবে। তাহলে এই দুটো জিনিস সেম, তাহলে 1 নম্বর ইকুয়েশন আর 2 নম্বর ইকুয়েশন সেম জিনিসকে বোঝাচ্ছে। তাহলে দেখ n কেটে গেলে সিভির এক্সপ্রেশন কত পেলি, F/2R। তাহলে সিপি মানে কত পেলি, সিভি প্লাস আর, তাহলে F/2 প্লাস 1 ইন্টু আর। তাহলে গামা কত পেলি, CP/CV। তাহলে CP/CV করলে কত পাচ্ছি, F/2 প্লাস 1/R বাই F/2R। আর কেটে গেল, F/2 দিয়ে ওপর নিচে কেটে দিলি, কত পেয়ে গেলি, 1 প্লাস 2/F। দেখ শর্টকাট, এখান থেকে তুই বাকি ওই গ্যাসগুলো যেমন থার্মোডাইনামিক্সে কি করেছিলিস, ভ্যালু করছিলিস, সেটা তুই বার করতে পারবি কি করে। মোনো অ্যাটমিক, মোনো অ্যাটমিকের জন্য এফ কত হয় বল, 3 বসা, 3 বসালে কত হয়ে যাচ্ছে বল, 5-এর 3। ডাই অ্যাটমিক, ডাই অ্যাটমিকের জন্য এফ কত হয়, ডিগ্রিজ অফ ফ্রিডম কত হয় বল, 5 বসা, দেখ 7-এর 5 পেয়ে যাচ্ছিস। তাহলে শর্টকাটে যদি ভুলে যাস, এখান দিয়েও তুই গামা বার করে নিতে পারবি। থার্মোডাইনামিক্সের বড় চার্ট লিখিয়েছিলাম আগের দিন ভিডিওতে, বোঝা গেল। নেক্সট দেখ, খুব ইম্পর্টেন্ট, মিন ফ্রি পাথ কাকে বলে। তাহলে ডেফিনেশনে মিন ফ্রি পাথ ওই পস্টুলেটসে পেয়ে গেছিস, যে যখন যাচ্ছে, এই যে যখন যাচ্ছে, তাহলে প্রতিটা বার ধাক্কা, যখন দুটো কলিশনের মাঝের সময়টা ও স্ট্রেট লাইনে যাচ্ছে, এগুলোকে ফ্রি পাথ বলছে। আর এদের অ্যাভারেজকে মিন ফ্রি পাথ বলছে। তাহলে অ্যাভারেজকে ল্যামডা দিয়ে ডিনোট করা হয়, হচ্ছে x1 প্লাস x2 প্লাস x3 বাই n, যেখানে x1 x2 x3 হচ্ছে এইগুলো, বুঝতে পারলি। তাহলে এটার এক্সপ্রেশন বার করতে দেয়, খুব আসে যে এটার এক্সপ্রেশন বার করো, তো এটার এক্সপ্রেশন বার করা একটু ডিফিকাল্ট। তো দেখ কি ধরা হচ্ছে, ভালো করে ধর। না আমরা ধরে নিলাম উই কনসিডার ওয়ান মলিকিউল ইজ মুভিং, যে একটা মলিকিউল শুধু মুভ করছে, অ্যান্ড আদার মলিকিউলস আর অ্যাট রেস্ট, বাকিগুলো রেস্ট অবস্থায় আছে। কেন, সবাই যদি মুভ করছে এদিক ওদিক এদিক ওদিক, তাহলে দেখ প্রবাবিলিটি অফ কলিশন এইসব ব্যাপারগুলো চলে আসছে, এন্ড দ্য ক্যালকুলেশন বিকাম মোর কমপ্লেক্স, অনেক কঠিন হয়ে যাচ্ছে। তার জায়গায় যদি দেখি বাকিগুলো স্থির আছে, শুধু একটাই যাচ্ছে, তাহলে সুবিধা। মনে মনে ধরলাম যে মলিকিউল গুলোর ডায়ামিটার, খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি এই প্রুফটা, হলো সিগমা। তাহলে ধরে নে এইটা হলো মলিকিউল যেটা যাচ্ছে, এর পাশে একটা মলিকিউল আছে, আবার এই পাশে একটা মলিকিউল আছে যার সাথে ধাক্কা খাবে। তাহলে আমায় বল এই চোঙটার মধ্যে, ভালো করে চোঙটা কি খেয়াল করতে পারছিস, এই চোঙটার মধ্যে, চোঙটা খেয়াল কর একটু ভালো করে, চোঙটা কিন্তু মাঝখানের মলিকিউল আর এই যাদের সাথে ধাক্কা খাবে তাদের সেন্টার দিয়ে আঁকা হয়েছে। তাহলে আমায় বল এইটার রেডিয়াস কত হবে বল, সিগমা। কি করে, পুরোটার ডায়ামিটার সিগমা ধরেছি, তাহলে এই হাফটা কত বল, এই যে বুঝতে পারছি যারা, এই হাফটা কত বল, সিগমা বাই 2, এই হাফটা কত বল, সিগমা বাই 2, তাহলে এই রেডিয়াসটা কত, সিগমা।
মানে আমি বলতে চাইছি এই মলিকিউলটা যদি ধাক্কা খায়, আজকে দেখ এই যে এই মলিকিউলটা এটা, এরা দুজন ধাক্কা খাবে? খাবে না। আমি বলতে চাইছি এই যে সিলিন্ডারটা ভাবলাম মনে মনে, এই সিলিন্ডারের দৈর্ঘ্য তোরা এল ভাব, এর মধ্যে যারা আছে তাদের সাথেও ধাক্কা খাবে, এর মধ্যে যাদের সেন্টার আছে তাদের সবার সাথে ধাক্কা খাবে, কিন্তু এর বাইরে যাদের সেন্টার আছে তাদের সাথে ধাক্কা কিন্তু খাবে না। বোঝা গেল? ক্লিয়ার? তাই একটু আগে ফ্রি পাথের ডেফিনেশনটাকে আগে একটু করে করে নিচ্ছি। দেখ এটাকে কথায় যদি লিখে নি, যে টোটাল কতটা ডিস্টেন্স যাচ্ছে ট্রাভেলড বাই নাম্বার অফ কলিশন, কতগুলো ধাক্কা খেলো। ঠিক আছে, এবার এটাই ফিরে আসি আবার। তাহলে আমরা কি ধরছি? এটা ধরলাম। তাহলে উই ক্যান ইমাজিন এ সিলিন্ডার অফ রেডিয়াস, এবার কিন্তু রেডিয়াস হয়ে গেল সিগমা, within which it will collide with other molecules whose have সেন্টারস ইন ইট, মানে যাদের সেন্টার এই সিলিন্ডারটার মধ্যে, ও কিন্তু তাদের সাথেই ধাক্কা খাবে। এখানে ওই জন্য তুই ইয়েটা করে নিতে পারিস আলাদা করে, যাতে বুঝতে পারিস তোরা ডিস্টেন্স বিটুইন মলিকিউল টু মলিকিউল, মলিকিউল থেকে মলিকিউলের ডিস্টেন্স তাহলে কত হয়ে গেল বল? সিগমা বাই 2 প্লাস সিগমা বাই 2 মানে সিগমা। এই যে এই সেন্টার থেকে এই সেন্টারের দূরত্বটা কত হলো বল? সিগমা। এই যে যারা এখনো বুঝতে পারছি না, এই যে এইটা এইটুকুনির মধ্যে যারা আছে তাদের সাথেই, আমি বলছি না যে এই যে এখানেও থাকতে পারে কারোর সেন্টার, তার সাথে তো খাবেই ম্যাক্স টু ম্যাক্স। এটা যে এই বাইরে এর সেন্টার চলে গেল তার সাথে ধাক্কা খাবে না, কারণ তার সাথে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। বোঝা গেল? তাহলে কতটা জায়গা জুড়ে ধাক্কা খাচ্ছে? তাহলে কতটা জায়গা জুড়ে? ভলিউম পাই সিগমা স্কোয়ার ইন্টু এল। এই ভলিউমে কতগুলো মলিকিউল আছে? নাম্বার অফ মলিকিউলস ইন দিস ভলিউম স্মল এন ইন্টু পাই সিগমা স্কোয়ার এল, যেখানে স্মল এনটা কি বোঝাচ্ছে? ক্যাপিটাল এন বাই ভি বা নাম্বার ডেনসিটিকে বোঝাচ্ছে, মানে একক আয়তনে কতগুলো আছে। তাহলে ল্যামডা কি বললো? কতটা গেছে, কতটা গেছে এল দূরত্ব, আর কতগুলো ধাক্কা খেয়েছে এন ইন্টু পাই সিগমা স্কোয়ার এল। এল এল কেটে গেল, তাহলে ল্যামডার ভ্যালু 1 বাই এন পাই সিগমা স্কোয়ার। এইটা খুব আসে যে দেখাও যে মিন ফ্রি পাথ নাম্বার ডেনসিটির সাথে ব্যস্তানুপাতিক, দেখাও যে মিন ফ্রি পাথ ডায়ামিটারের স্কোয়ারের সাথে ব্যস্তানুপাতিক। যদিও এই এক্সপ্রেশনটা পুরোপুরি ঠিক নয়, পরবর্তীকালে ম্যাক্সওয়েল এটাকে ঠিক করে √2 পাই এন সিগমা স্কোয়ার করেন। ঠিক আছে, √2 টা একটা অন্য হয়, তোরা দেখেই বুঝতে পারছিস এই যে প্রমাণটা এতটা অনেক কনসিডারেশন হলো, একটাকে কনস্ট্যান্ট ধরে একটাকে বার করলাম, এইগুলো পরবর্তীকালে হায়ার ইয়েতে নেই। ঠিক আছে, এটা পরবর্তীকালে প্রুফ হয়, তুই এতটাই করবি। খুব আসে নাম্বার ডেনসিটি আর ডায়ামিটার বাড়ালে মিন ফ্রি পাথ কিভাবে চেঞ্জ হবে, দেখ এখান থেকে তুই বলতে পারবি সেটা। ক্লিয়ার? ওকে, তাহলে দেখ কোন জিনিসগুলো আমাকে একটু দেখতে হবে, সেইগুলো একটু ভালো করে আমি আরেকবার বলে দিচ্ছি, যে কোন প্রুফগুলো অবশ্যই তোরা পড়বি, মানে এই চ্যাপ্টার থেকে কিন্তু 5 মার্কস খুব ইজি আসা যেতে পারে। ঠিক আছে, তাহলে কোন প্রুফগুলো আমরা অবশ্যই দেখব, সেটা 3টে প্রুফ। একটা পি ইকুয়াল টু 1/3 রো সিআরএমএস স্কোয়ার, পি ইকুয়াল টু 1/3 এমএন সিআরএমএস স্কোয়ার, মিন ফ্রি পাথের প্রুফ, অ্যাভোগাড্রোর প্রুফ, আর মিন ফ্রি পাথের প্রুফ, অ্যাভোগাড্রোর প্রুফ, আর এনার্জি অফ আইডিয়াল গ্যাস ফ্রম কেটিজি, আর একটা হচ্ছে ইকুইপার্টিশন অফ এনার্জি
এন্ড তার থেকে আবার আইডিয়াল গ্যাসের এনার্জি। বুঝতে পারলি? এই চারটে প্রুফ যদি তুই ভালো করে করিস তাহলে কিন্তু আরামসে তোর এইখানে থিওরি গুলো কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো দেখ এরপর আমরা চলে যাচ্ছি পুরো নিউমেরিক্যালস। ঠিক আছে, ফার্স্ট অঙ্ক দেখ, এগুলো এই চ্যাপ্টার থেকে ভাবতে পারিস নিউমেরিক্যালস গুলো প্রুফের মতোই আসতে পারে। বলেছে যে কোনো টাইপেরই গ্যাস হোক না কেন তার কাইনেটিক এনার্জি সমান হবে, এটা প্রমাণ করে দেখা। তাহলে কাইনেটিক এনার্জি বলেছে মানে তুই শুধু ওই হাফ এম এগুলো নিলি, তাহলে হাফ এম সি ওয়ান স্কোয়ার, তারপরে হাফ এম সি টু স্কোয়ার, তারপরে হাফ এম সি থ্রি স্কোয়ার, এরকম ভাবে চলতে থাকছে। তাহলে এখান থেকে যদি হাফ এম কমন নিয়ে নিস তাহলে কত আসলো, সি ওয়ান স্কোয়ার প্লাস সি টু স্কোয়ার প্লাস সি থ্রি স্কোয়ার হলো। এন দিয়ে ইচ্ছা করে তুই গুণ ভাগ করলি, তাহলে এন দিয়ে যেই তুই এখানে ভাগ করে দিলি তাইলেই দেখ এটা কিন্তু আরএমএস ভেলোসিটি স্কোয়ারের এক্সপ্রেশন চলে আসলো। বারবার বলছি এটা আরএমএস নয়, আরএমএস এর স্কোয়ার। তাহলে এটা সি আরএমএস এর স্কোয়ার। সি আরএমএস এর ভ্যালু কত ছিল, রুট আন্ডার 3RT বাই এম, তাহলে তার রুটটা তুলে দিলে এরকম হলো। এবার এটাকে ভেঙে নে, কিভাবে ভেঙে নিবি না, হাফ ইন্টু স্মল এম এন যেরকম আছে, 3RT যেরকম আছে, এখানে ভাঙলাম স্মল এম ইন্টু এন এ। ভালো করে দেখ, ক্যাপিটাল এম মানে কি ছিল বল, ক্যাপিটাল এম মানে মোলার মাস ছিল, 1 মোলের মাস। তো 1 মোলে কতগুলো মলিকিউল থাকে, অবশ্যই অ্যাভোগাড্রো সংখ্যক মলিকিউল থাকে, আর এক একটা মলিকিউলের মাস স্মল এম ধরছি। তাহলে এখান থেকে কেটে গেল, কি কেটে গেল বল না, স্মল এমটা কেটে গেল। কি কেটে গেল বল, স্মল এমটা কেটে গেল। তাহলে কত আসলো, 3/2 n বাই এন এ ইন্টু RT। তাহলে দেখ এটা সবার জন্য কি হবে বল, সব জিনিসগুলোই কি আসছে বল, কনস্ট্যান্ট। সব জিনিসগুলোই কি আসছে বল, কনস্ট্যান্ট। এটা গেল দেখ, মিন পেলাম না কিন্তু, এটা শুধু পেলাম একটা। তাহলে মিন কাইনেটিক এনার্জি কি হবে, মিন কান মানে কি, সবটাকে টোটাল মলিকিউল দিয়ে ভাগ হবে। তাহলে 3/2 RT বাই এন এ। এবার দেখ এই জিনিসটা সবাই কনস্ট্যান্ট, তাহলে পুরোটা একটা কনস্ট্যান্ট হলো। বোঝা গেল, ক্লিয়ার? নেক্সট দেখ আসছি আমরা যে অঙ্কটায়, সেই অঙ্কটাও মানে ঘুরিয়ে ফিরিয়ে খুব আসে, যে এইটা দেখাতে বলেছে। তাহলে একটু আগেই দেখ দেখালাম, ইকুয়াল টু যেরকম দেখালাম হাফ এম সি ওয়ান স্কোয়ার, একই রকম যে প্রুফ, হাফ এম সি টু স্কোয়ার, আমি আর বেশি লিখছি না। তাহলে হাফ এম এন একবারে গুণ করে দিলি, এখানে সি ওয়ান স্কোয়ার সি টু স্কোয়ার এই করে এখানে এন দিয়ে ভাগ হয়ে গেল। তাহলে এটা চলে আসলো সি আর এম এস এর স্কোয়ার। আর এম এস এর স্কোয়ার বসালে তুই পেয়ে গেলি কত না, 3RT বাই মলিকিউলার মাস। এবার আরটির জায়গায় তুই পিভি বসাতে পারিস, আরটি বা এরকম রেখে দে এটাকে ডাব্লু বাই এম, এটা মানে টোটাল মাস তো, ইন্টু 3RT। ডাব্লু বাই এম মানেই কি বল, নাম্বার অফ মোলস। তাহলে কত আসলো, 3/2 nRT, পিভি ইকুয়াল টু nRT। তাহলে 3/2 পিভি ইকুয়াল টু ই আসলো। তাহলে পি ইকুয়াল টু কত আসলো বল, 2E বাই 3V। এটা প্রমাণটা আগের দেখ প্রমাণে করানো হয়েছিল। ঠিক আছে, অ্যাপ্রোচ গুলো দেখ সব অঙ্কের সেম অ্যাপ্রোচ কিন্তু আমাদের আসছে, মানে ম্যাক্সিমাম অঙ্কেই ওই 1/3 MC স্কয়ার দিয়ে শুরু করছে। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। কি বলেছে, হাইড্রোজেন আর অক্সিজেন H2O হবে, হাইড্রোজেন আর অক্সিজেনের আরএমএস স্পিডের রেশিওটা বার করতে দিয়েছে। তাহলে আগে বল হাইড্রোজেনের কত হবে, রুট আন্ডার 3RT বাই হাইড্রোজেনের মলিকুলার মাস 2 × 10⁻³ 2 গ্রাম হয়, তুই কেজিতে বসাবি। যারা জানিস না আর এর ভ্যালু কত বসাবি, 8.314 বসাবি। এখানে লাগবে না কোনো অঙ্কে, যে কারণ এখানে রেশিও তো ইভেনচুয়ালি আর কেটে যাবে। কোনো অঙ্কে যদি তোকে বলতো যে বার করো, বুঝতে পারলি তো, মানে ভ্যালু বার করো, অক্সিজেনের কত হবে, 3RT বাই অক্সিজেনের মলিকুলার মাস 32 গ্রাম। তাহলে এই দুটোকে আমি রেশিও করলাম, তাহলে 3RT কেটে গেল, 1/√2 = 1/32। তাহলে কত পড়ে থাকলো, 1/√2 = 32, মানে হচ্ছে দেখ
4√2, তাহলে উত্তর কত পেলাম বল? 4:1/1/4 করলে 4:1 পাবি। টিটা দুজনেরই সেম, কেন? দুটোই কিসে আছে বল? এসটিপি তে। আজকে যদি দুটো আলাদা আলাদা টেম্পারেচার দেওয়া থাকে, ম্যাক্সিমাম সময় থাকে, তখন একটাতে T1 লিখতিস, একটাতে T2 লিখতিস, দিয়ে তারপর করতে হতো তোকে তখন। ওকে, নেক্সট টাই চলে আয়। দেখ, একটা আইডিয়াল গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম 2/γ-1, এখানে γ-1 হবে, এটা প্রমাণ করতে বলেছে, ঠিক আছে? তাহলে দেখ, আমরা গামা ইকুয়াল টু, আগে এই প্রুফটা পুরোটা করতে হবে যেটা পেলাম। গামা ইকুয়াল টু পেয়েছিলাম দেখ 1 + 2/f, তাহলে γ-1 ইকুয়াল টু 2/f, তাহলে f মানে কত? 2/γ-1। কিছুই না, যে প্রমাণগুলো আগে দিয়েছি সেগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারে। বোঝা গেল? তারপরেরটা দেখ কি বলেছে, এটাও ভালো অঙ্ক, যে কোন উষ্ণতায় নাইট্রোজেন গ্যাসের আরএমএস স্পিড আর অক্সিজেন গ্যাসের এনটিপি তে আরএমএস স্পিড কি হবে? সেম হবে। তাহলে আগে নাইট্রোজেন গ্যাসের আরএমএস স্পিড বার কর, কত? 3R/T1 বাই নাইট্রোজেন হচ্ছে 28 গ্রাম হলো। অক্সিজেন গ্যাসের এনটিপি বলেছে, কিন্তু খেয়াল কর, এনটিপি। এনটিপি মানে কিন্তু ন্যাচারাল টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তো এনটিপি আর এসটিপির মধ্যে পার্থক্য কি? এসটিপি মানে টেম্পারেচার 0°C বা 273 কেলভিন ধরা যেতে পারে, কিন্তু এনটিপি মানে কিন্তু ঘরের উষ্ণতা। ঘরের উষ্ণতা মানে কত? 27°C ধরতে হবে। ঘরের উষ্ণতা মানে কত? 27°C ধরতে হবে, বা 30° ধরলেও চলবে। 27°C বা 30°C, যেটা তোর ইচ্ছা। তাহলে আমি 27 ধরেই করছি, যোগ করতে সুবিধা হবে 300 কেলভিন। তাহলে এখানে কত বসবে বল? 300 বসলো। আর অক্সিজেনের মলিকুলার মাস 32 গ্রাম। তাহলে এই দুটোকে কি করতে বলেছে বল? নাইট্রোজেনের যা ভেলোসিটি অক্সিজেনের তাই ভেলোসিটি সমান সমান করে ভ্যালুগুলো রুট উঠে যাবে, আর আর কেটে যাবে, 3 কেটে যাবে, 10⁻³ গুলো সব অমিট হয়ে যাবে, দিয়ে তুই T1 বার করবি। ক্লিয়ার? পরের অঙ্ক দেখ, এর পরের অঙ্ক এই যে মিক্সচারের অঙ্ক। মিক্সচারের অঙ্কে আগে তোদের ফর্মুলাগুলো একটু বলে রাখি, ঠিক আছে? সিপি মিক্স, তার ফর্মুলা হবে N1CP1 প্লাস N2CP2 বাই N1 প্লাস N2। সিভি মিক্স, তার ফর্মুলা হবে একই রকম, N1CV1 N2CV2 বাই N1 প্লাস N2। কিন্তু গামা মিক্স কিন্তু N1 গামা 1 হবে না, এই দুটোর ভাগ, N1CP1 প্লাস N2CP2 বাই N1CV1 প্লাস N2CV2। বোঝা গেল? এই রকম হবে। এই গামা মিক্সটাই লোকের সবাই N1 গামা 1 প্লাস N2 গামা 1 এরকম করে, এরকম ভাবে না, ওটা কিন্তু N1CP1 আর গামা মিক্সটাই আসবে। দেখ এখানেও যেমন এসছে গামা মিক্স। তাহলে কি বলেছে? 2 মোল মোনোঅ্যাটমিক গ্যাসের সাথে 1 মোল ডাইঅ্যাটমিক গ্যাস। তাহলে 2 মোল মোনোঅ্যাটমিকের মানে সিপি হচ্ছে, মোনোঅ্যাটমিকের সিপি হচ্ছে 5R/2। N1CP1 প্লাস N2CP2 ডাইঅ্যাটমিকের সিপি হচ্ছে 7R/2 বাই N1CV1 মোনোঅ্যাটমিকের সিভি হচ্ছে 3R/2 আর ডাইঅ্যাটমিকের সিভি হচ্ছে 5R/2। তাহলে যোগ বিয়োগ করে আর কেটে যাবে, যা পাবি দ্যাট উইল বি দ্য আনসার। ঠিক আছে? ওকে, নেক্সট চলে আয়। দেখ কি বলেছে, একটা আইডিয়াল গ্যাসের টেম্পারেচার 27 থেকে 327 করা হলো, তাহলে দেখাও যে আরএমএস ভেলোসিটি √2 গুণ বেড়ে যাবে। তাহলে আরএমএস ভেলোসিটির যা এক্সপ্রেশন সেখানে দেখতেই পাচ্ছিস টেম্পারেচারের সাথে রুটের সাথে প্রপোর্শনাল। তাহলে C1/C2 ইকুয়াল টু √T1/T2। তাহলে ইনিশিয়াল টেম্পারেচার ছিল 300 কেলভিন, 27 কে 273 দিয়ে যোগ করলে, পরে 273 দিয়ে যোগ করলে দেখ 600 আসছে, তাহলে 1/√2। তাহলে সেখান থেকে দেখ লিখতে পারি C2 মানে পেলাম √2C1। তাহলে আগে যা ভেলোসিটি ছিল তার কত গুণ আসলো বল? √2 গুণ আসলো। ওকে, 39 দেখ, হাইড্রোজেন আর অক্সিজেনের এসটিপি তে আরএমএস ভেলোসিটি বার করতে বলেছে। তাহলে হাইড্রোজেনের কত হবে? √3RT বাই হাইড্রোজেন মানে হচ্ছে 2 গ্রাম,
তাহলে এখানে ভ্যালু বসাবো কিন্তু, হ্যাঁ, আর এর ভ্যালু 8.314, এসটিপি মানে কত 273, মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেডকে কেলভিনে নিয়ে গিয়ে এটা করে ক্যালকুলেশনে রুট করে, যদি না হয় রুটের ভেতরে আনসার রেখে দিবি, ঠিক আছে, গুণ টুনটা করতে হবে অন্তত, এত মিটার পার সেকেন্ড, ঠিক আছে। একই রকম ভাবে অক্সিজেনের জন্য যদি করিস তাহলে √380 বাই অক্সিজেনের মলিকুলার মাস, বারবার খেয়াল কর গ্রামটাকে কিন্তু কেজিতে নিয়ে যেতেই হবে, না হলে কিন্তু আর এর ভ্যালু এসআই তে 8.314 বসানো যাবে না, বা উত্তরটা তুই মিটারে পাবি না, তখন কিন্তু তাহলে তুই উত্তরটা সেন্টিমিটার পার সেকেন্ডে পাবি। তুই যদি 32 বসাস, আর আর এর ভ্যালুটাও তাহলে তোকে সিজিএস এ বসাতে হবে 8.314 ইন্টু 10⁻7। ওকে, নেক্সট অঙ্ক দেখ কি বলেছে। আবার সেম অঙ্ক দেখ, 2 মোল মনোঅ্যাটমিকের সাথে 1 মোল এটা মিক্সচার, তাহলে এটা পারবি করতে সবাই, ঠিক আছে। নেক্সট অঙ্কটা দেখ কি বলেছে, 2 মোল গ্যাস কনস্ট্যান্ট প্রেসারে 70 ক্যালোরি হিট লাগে। কি লেখা আছে দেখ, কনস্ট্যান্ট প্রেসার, যাতে তার উষ্ণতা 30 থেকে 35 হয়, তাহলে ডিগ্রি অফ ফ্রিডম বার করতে বলেছে। কনস্ট্যান্ট প্রেসার মানে কত হবে, এন সিপিডিটি, তাহলে এটা 70 বলা, কত মোল 2 মোল, সিপি আমি জানি না, কত উষ্ণতার চেঞ্জ 30 থেকে 35 মানে 5, তাহলে সিপি পেয়ে গেলাম আমরা 7, সিপি পেয়ে গেলাম আমরা 7, হলো। এবার এখান থেকে ডিগ্রি অফ ফ্রিডম বার করবো কি করে, দেখ একটা ফর্মুলা ছিল সিপি মাইনাস সিভিআর, বা আজকের একটা ফর্মুলা ছিল এফ সিভি এফ, এগুলো দিয়ে বার করেছিলাম, খেয়াল করবি গিয়ে, তাহলে ছিল 1 + f/2 ইন্টু আর, তাহলে সিপির ভ্যালু 7 বসালি, এখানে 1 + f/2 আর আর এর ভ্যালু 8.314 বসালি, ঠিক আছে, আর এর ভ্যালু 8.314 বসালি। তবে এই করতে গেলে কিন্তু ভুলটা হবে, কেন, এটা ক্যালোরিতে নেওয়া আছে, তাহলে আর এর ভ্যালু কিন্তু ক্যালোরিতে বাবা 8.314 নয়, ক্যালোরি ইউনিটে কত হয় 1.99 বা 2 লেখা যেতে পারে, তাহলে আর এর ভ্যালু এখানে 2 লিখলাম, তাহলে মনে রাখ আর এর ভ্যালু 8.314 এসআই তে, আর 1.99 বা অলমোস্ট 2 নেব যদি ক্যালোরিতে করি, আর এটা হবে যদি এসআই তে নিই, তাহলে যেহেতু এখানে ক্যালোরি থেকে পেয়েছি এই ভ্যালুটা, তাই না, ক্যালোরি 70 ক্যালোরি ধরেছে, না হলে তুই আরেকটাও করতে পারিস, আরেকটা কি করতে পারিস, আগে ক্যালোরিটাকে জুলে নিয়ে যেতে পারিস, ক্যালোরি থেকে জুলে কি বল 4.2 দিয়ে গুণ করতে হবে, 4.2 দিয়ে গুণ করতে হবে, সেটা করেও করতে পারিস, বা এভাবে করলেও চলবে। এইবার এখান থেকে তুই ডিগ্রিজ অফ ফ্রিডম বার করতে পারিস, না হলে কিন্তু উত্তর মাইনাসে আসছিল আগের বারের সঙ্গে, তাই ভালো করে এই জিনিসগুলো কিন্তু একটু অবজার্ভ রাখতে হবে, ক্লিয়ার। নেক্সট দেখ কি বলেছে, 27 ডিগ্রি সেন্টিগ্রেডের 22 গ্রাম CO2 37 ডিগ্রি সেন্টিগ্রেডের 16 গ্রামের সাথে মেশালে কি হবে, তাহলে মিক্সচারের ফর্মুলা কিন্তু ওই সিপিসিভির মতোই, N1T1 প্লাস N2T2 বাই N1 প্লাস N2, ঠিক আছে, N1T1 প্লাস N2T2 ইকুয়াল টু N1 প্লাস N2, যেরকম সিপিসিভি করলে, তো দেখ এটা দিয়ে করতে পারিস, বাট এটা তখনই অ্যাপ্লিকেবল হবে যদি যে দুটো গ্যাসকে মিক্সচার করছি সেই দুটো ম্যাচ সেম টাইপের হয়, সেম টাইপ বলতে মনোঅ্যাটমিকের সাথে মনোঅ্যাটমিক, ডায়াটমিকের সাথে ডায়াটমিক, কিন্তু এখানে দেখ কার্বন ডাই অক্সাইডটা একটা লিনিয়ার ট্রাইঅ্যাটমিক গ্যাস, হ্যাঁ কি না, আর এটা একটা ডায়াটমিক গ্যাস, তাহলে অ্যাকচুয়াল বেসিক ফর্মুলাটা মনে রাখতে পারিস, এইটা হয় N1CV1T1 প্লাস N2CV2T2, নিচে হবে N1CV1 প্লাস N2CV2, তাহলে N1 N2টা বার করে নে, 22 গ্রাম কার্বন ডাইঅক্সাইডের মোলার মাস কত হয় 44, তাহলে হাফ, N2টা বার করে নে একই রকম ভাবে 16/32, তাহলে সেটাও হাফ, তাহলে দেখ N1 N2টা সমান, তাহলে হাফ, আচ্ছা ট্রাইঅ্যাটমিকের CV1 হয় কত 7R/2, তার টেম্পারেচার কত বলা হচ্ছে 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300, প্লাস হাফ ইন্টু ডায়াটমিকের সিভি হয়
5r/2 আর তার টেম্পারেচার বলা আছে 37, তাহলে 310, ঠিক আছে। নিচে একই রকম ভাবে হাফ ইন্টু 7r/2 প্লাস হাফ ইন্টু 5r/2, তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আর ওপর নিচে কেটে যাবে, হাফটা ওপর নিচে কেটে দিতে পারিস, বুঝতে পারলি? কেটে কুটে যোগ করে যা উত্তর বেরোবে সেটাই। তাহলে বারবার বলছি এটা একটু আলাদা ফর্মুলা, একটু দেখে রাখিস, মিক্সচারের ফর্মুলা। ক্লিয়ার? নেক্সট অঙ্ক দেখ কি বলেছে যে একটা নাইট্রোজেন গ্যাসের মিন ফ্রি পাথ এত, তাহলে কি বলেছে টাইম ইন্টারভেল কত হবে। বোঝা গেল? নাইট্রোজেন গ্যাসের মিন ফ্রি পাথটা তোকে বলে দিয়েছে, মিন ফ্রি পাথ মানে কি বল, ল্যামডাটা বলে দিয়েছে, তাহলে টাইম ইন্টারভেলটা জানতে চেয়েছে। তো আমরা কি করে বার করতে পারি এই জায়গাটা? তাহলে ভালো করে আগে ভেবে দেখ, আমাকে তো ভেলোসিটি লাগবে, তাহলে আগে আমরা নাইট্রোজেনের আরএমএস ভেলোসিটি বার করে নিলাম, √3RT/m। কিছু বলা নেই মানে আমরা কি ধরে নিতে পারি বল, এসটিপি ধরে নিতে পারি। তাহলে এখানে 3 আর এর ভ্যালু 8.314, টেম্পারেচারের ভ্যালু কত 273, আর মলিকুলার মাস 28 গ্রাম। তাহলে এখান থেকে ভ্যালুটা কিছু একটা আমি পাবো, বোঝা গেল? কিন্তু যেটা পাবো সেটা কিন্তু মনে রাখ মিটার পার সেকেন্ডে পাবি। তাহলে টাইম মানে কি ডিস্টেন্স, ডিস্টেন্সটা কত আছে 6.44, কিন্তু এটা সেন্টিমিটারে বলা আছে, একে 10⁻² দিয়ে ভাগ করে আবার মিটারে নিয়ে যেতে হবে, তারপর নাইট্রোজেনের যে ভেলোসিটি পেলি তাকে দিয়ে ভাগ করে টোটাল উত্তরটা তুই সেকেন্ডে পাবি। বোঝা গেল? নেক্সট অঙ্ক দেখ কি বলেছে, 2 মোল আইডিয়াল গ্যাসের প্রেসার আর ভলিউম হচ্ছে এত, তাহলে পিভি ইকুয়াল টু nRT1, এটা পেলাম। আর 1 মোল আর একটা গ্যাসের প্রেসার হলো পি, ভলিউম হলো ভি, তাহলে কত হলো এটা। তাহলে T1/T2 যদি রেশিও করি, তাহলে এই দুটোকে যদি ভাগ করে দিই তাহলে কত আসছে PV/2PV, আর বাদিকে ভাগ করলে কত পড়ে থাকছিল বল 2RT1, আর শুধু RT2, আর কেটে যাচ্ছে। আর এদিকে তাহলে T1/T2 কত পেলাম 1/4 পেলাম। তাহলে বলেছে যদি একটার মোলার মাস আর একটার মোলার মাসের 16 গুণ হয় তাহলে আরএমএস স্পিড, তাহলে C1/C2 কত হবে √T1/T2 ইন্টু মাসের সাথে তো ব্যস্তানুপাতিক মোলার মাসের সাথে, T1T2 পেয়েছিলাম 1/4, আর M2/M1 পেলাম, M2/M1 পেলাম 1/16, তাহলে রেশিও করলে দেখ 1:8 পাচ্ছি। বোঝা গেল? ক্লিয়ার সবার? কি করে T1T2টা বার করলাম একটু খেয়াল রাখলি সবাই। নেক্সট দেখ, এটা খুব ইজি, হাইড্রোজেন আর অক্সিজেন গ্যাসে আরএমএস স্পিডের সেম টেম্পারেচারের রেশিও একটু আগেই কিন্তু করানো হয়েছে। এবার নেক্সট চলে আসছি, দেখ বলছে পার মলিকিউল কাইনেটিক এনার্জি কত হবে 127 ডিগ্রি সেন্টিগ্রেডে, কত হবে 3/2 kT, টিটা কত বসাবি 127 মানে কত 400 কেলভিন, কে বোলজম্যান কনস্ট্যান্টের ভ্যালু বার করবি। একই রকম ভাবে আরএমএস স্পিডের ভ্যালু, তাহলে আরএমএস স্পিড কি বলেছে কাইনেটিক এনার্জি বার করতে আর আরএমএস স্পিড বার করতে, তাহলে আরএমএস স্পিড কত হবে বল না, যেহেতু 127 ডিগ্রি সেন্টিগ্রেডে আরএমএস স্পিড জানতে চেয়েছে, তুই যে কোনো গ্যাসের, তাই তো, তাহলে এখান থেকে দেখ কাইনেটিক এনার্জিটা তো পেয়ে যাচ্ছিস তোরা, আরএমএস স্পিডটা এমটা থেকেই যাবে বলে মনে হচ্ছে, ঠিক আছে, এখানে টিটা বসাবি, এমটা প্রবাবলি থেকে যাবে, ঠিক আছে, কারণ এখানে এনি গ্যাস বলেছে তো, ওটা এনি গ্যাস না, মনে হয় কোনো একটা গ্যাস হবে, সেই তার মোলার মাসটা বসাতে হবে। বুঝা গেল? নেক্সট অঙ্কটা দেখ, এটা খুব ভালো অঙ্ক, খুব আসে, ঠিক আছে, এত কেজি নাইট্রোজেন 27 ডিগ্রিতে নিয়েছি, আরএমএস স্পিড ডবল করা হলো, কতটা হিট দিতে হবে। তাহলে আগে তোরা বল, আগে টেম্পারেচার কত ছিল 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 300 কেলভিন, আমরা জানি C1/C2 √T1/T2, তাহলে আরএমএস স্পিড কি হয়েছে ডবল হয়েছে, তাহলে টেম্পারেচার আগের তুলনায় কত হয়েছে, যদি স্কোয়ার করি
4 গুণ হয়েছে, তাহলে 4 গুণ মানে কত হয়েছে বল? 1200 কেলভিন। তাহলে টেম্পারেচার বেড়েছে কত? 300 থেকে 1200। তাহলে ডেল্টা টি কত লিখতে পারিস? না 1200 মাইনাস 300, তাহলে 900 কেলভিন বেড়েছে। হলো। এবার কতটা পরিমাণ হিট দিতে হবে বা নিতে হবে সেটা কি হবে বল? না আমরা কি লিখতে পারি? dq ইকুয়াল টু n cv dt, dq ইকুয়াল টু n cv dt। যদি আমরা কনস্ট্যান্ট ভলিউমে করি, ঠিক আছে, কি বলবি? কনস্ট্যান্ট ভলিউমে তুই বুঝলি কি করে? কন্টেনারটা তো ফিক্সড, কন্টেনারটা তো ফিক্সড, তাহলে ভলিউমটাও কি বল? ফিক্সড। কত মলিকিউল? ডাইঅ্যাটমিক। এবার এনটা বার করব কি করে? এখান থেকে 0.014 কেজি মানে গ্রামে ভাবলে কত গ্রাম? 14 গ্রাম। তাহলে মোল কত বল? 14/28, তার মানে হাফ মোল গ্যাস নিয়ে কাজ চলছে। তাহলে এন এর জায়গায় হাফ বসলো, ডাইঅ্যাটমিক গ্যাস বলতে সিভির ভ্যালু 5r/2, আর এটা মানে 900 কেলভিন। তাহলে এটা ক্যালকুলেট করে যা আসবে অত, আর এর ভ্যালু বসিয়ে দিবি অত জুল। কি করে সিভি ধরলাম বোঝা গেল সবার? কন্টেনারের ভলিউম ফিক্সড মানে কি? গ্যাসের ভলিউমটা ফিক্সড, তাহলে হিটের যেই দেওয়া নেওয়াটা হচ্ছে সেটা কিন্তু ফিক্সড ভলিউমে চলছে। নেক্সট অঙ্ক দেখ, 2 গ্রামের জানতে চেয়েছে এনার্জি, তাহলে এনার্জি কত হয়? না F/2 nRT। আগে 2 গ্রাম অক্সিজেন মানে কত? না 1/16। ডাইঅ্যাটমিক গ্যাসের ডিগ্রিজ অফ ফ্রিডম কটা হয়? 5টা। এটা কিন্তু খেয়াল করবি ভালো করে, এখানে কিন্তু বলে দিয়েছে আর এর ভ্যালু 8.314। 27 ডিগ্রি সেন্টিগ্রেড মানে কেলভিনে নিলে 300, যত হবে অত জুল উইল বি দ্য এনার্জি। ক্লিয়ার সবার? নেক্সট দেখ, এতগুলো স্পিড বলেছে, আরএমএস স্পিড কত? তাহলে প্রতিটা মলিকিউলকে কি নিয়ম ছিল বল? স্কোয়ার করে যোগ করে যতগুলো মলিকিউল আছে ভাগ করে তার রুট। তাহলে বেসিক্যালি কত হবে? 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বাই 3, তিনটে মলিকিউল বলেছে, সরি একটা 3 বাদ গেছে, আমার ভুল, একটা 3 স্কোয়ার হবে। তাহলে 3 স্কোয়ার মানে কি? 4টে মলিকিউল। হ্যাঁ, করে যত আসছে তত মিটার পার সেকেন্ড উইল বি দ্য আনসার। ওকে, আমাদের লাস্ট অঙ্ক যেটা দিয়ে আমরা শেষ করব, একটু আগেও করলাম, 1 গ্রাম হাইড্রোজেন আর 1 গ্রাম হিলিয়ামকে মিক্সার করলে গামা আর সিপি কত হবে? তাহলে 1 গ্রাম হাইড্রোজেন মানে ভাব হাফ মোল, আর 1 গ্রাম হিলিয়াম মানে ভাব 1/4 মোল। তাহলে এটা N1 পেয়ে গেলি, এটা N2 পেয়ে গেলি। ক্লিয়ার? মিক্সারের সিপি কত হবে? N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 প্লাস N2। তাহলে ভালো করে বল, N1 কত? হাফ। প্রথম গ্যাসটা ডাইঅ্যাটমিক, ডাইঅ্যাটমিকের সিপির ভ্যালু হয় 7r/T। আর মোনোঅ্যাটমিক হিলিয়াম মোনোঅ্যাটমিক, তার ক্ষেত্রে সিপির ভ্যালু হয় 5r/2। নিচে হবে হাফ প্লাস 1/4 করে যত আসছে। আর যখন গামা মিক্সচার করব তখন কি হবে? না N1 CP1 প্লাস N2 CP2 বাই N1 CV1 প্লাস N2 CV2। তাহলে হাফ ইন্টু 7r/2 প্লাস 1/4 ইন্টু 5r/2, এখানেও হাফ ইন্টু 3r/2 প্লাস 1/4 ইন্টু 5r/2। সরি উল্টো করলাম, এটা তো ডাইঅ্যাটমিক, এটা মোনোঅ্যাটমিক, তাহলে এটা 5r/2 হবে, এটা 3r/2 হবে, করে যেটা আসবে এটা। বোঝা গেল? খুব কিন্তু ইজি, এবং ভালো করে আমাদেরকে কিন্তু দেখতে হবে এই যে জায়গাগুলো। ওকে, এইখান থেকেও কিন্তু 5 মার্কসই অ্যালোটেড আছে। তাহলে আমাদের কিন্তু টোটাল অনেকগুলো মেন চ্যাপ্টার হয়ে গেল। তো বাড়িতে যদি একটু ভালো করে তোরা রিভাইজ করিস তাহলে কিন্তু ভালোই হবে, আশা করা যায়। ওকে, থ্যাংক ইউ।